আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? সরকার জিতে গেছে ইলেকশনে, সো আমরাও জিতবো ইনশাআল্লাহ। সবাই তো আছে না? আমাদের ইলেকশন কবে? আমাদের ইলেকশন হচ্ছে ফেব্রুয়ারি, মার্চ ইত্যাদি ইত্যাদি থেকে। এবং আমরা এমন করে লাস্ট মোমেন্টে পড়াশোনা করব যেন আমরা সেগুলোতেও জিতে জিতে যাই। এডমিশনে চান্স পাওয়া খুব সহজ। হ্যাঁ, তুমি যদি ফার্স্ট টু লাস্ট রেগুলার পড়াশোনা করো, ইভেন ইউ আর অ্যান ইডিয়ট, তারপরেও তুমি ভালো করবা। খুব ভালো ভালো স্টুডেন্ট শুধু কন্টিনিউ করে না, যার কারণে খারাপ করে। ওকে, ধরা যাক যে ভার্সিটি পরীক্ষা আছে, আজকে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা আছে, তার আগের মোমেন্টটা যেন আমার যে না আমি 7 দিন 14 দিন পড়ে আসছি এমন না, বরং আমি দীর্ঘ 7 মাস বা 3 মাসের যে জার্নিটা আছে পুরোটাই পড়ে আসছি, এমন যেন হয়। সো যে লাস্ট মোমেন্টে যারা ধরে আছো না, লাইভ ক্লাস করতেছো, তোমরা যারা আমার ক্লাস করো, তোমরা আমাকে বলো তো, ক্লাস করলেই কি 80% পড়া হয়ে যায় না? তারপর বই পড়লে কি করো তোমরা? এগুলোকে ঝালাই করো। সো বই পড়া বেসিক্যালি প্রিপারেশনের জন্য তোমরা কিন্তু করো না। তোমরা কি করো? আচ্ছা, রাজীব ভাই পড়াইছে, বই পড়া হয়ে গেছে, এখন আমরা রিভিশন দিব বই থেকে। ওকে, আচ্ছা, সো আমরা শুরু করি। হ্যাঁ, সবার আগে আমরা এই জায়গায় আসবো, এমসিকিউ খুব কম আসে এখান থেকে, সবগুলো বিষয় পরে আলোচনা করা আছে, তবুও আমরা এখানে আলোচনা করব। আমাদের হাতে যথেষ্ট টাইম আছে, আমরা যতটুকু সম্ভব আমরা করার ট্রাই করবো ইনশাল্লাহ। এইটা এইটা মুহিব, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার সাধারণ বৈশিষ্ট্য, মানে মোটামুটি সবগুলো ব্যাকটেরিয়ার মধ্যে যেগুলো থাকবে সেগুলো এখানে বলা আছে। তো আমরা আসি, দেখো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু এখানে আণুবীক্ষণিক কথাটা বলা হয়েছে, তোমাদের তো মনে আছে না? যে তাহলে এখানে লিখে রাখো, ভাইরাস। ভাইরাস কি বলতো, মনে আছে? অতি আণুবীক্ষণিক। পড়া কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসলে পড়া কিন্তু ওখানে শেষ। এবার দেখো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বলছে এককোষী, মানে প্রথমত কোষ ব্যাকটেরিয়া একটা আমরা দেখব, তারপর যেহেতু কোষ তাহলে এটা একটা জীব, তাই না? তাহলে আমরা এখানে কি লিখব? ভাইরাস, কারণ ব্যাকটেরিয়া ভাইরাস সবসময় একসাথে পড়তে হয়। অকোষীয়। ভাইরাস কি মুহিম? ভাইরাস কোনো কোষই না। কি দারুণ, আমরা একসাথে পড়তেছি। দেখো ব্যাকটেরিয়া হচ্ছে আদি কেন্দ্রিক। তোমাদেরকে আমি আদি কোষ সম্পর্কে পড়িয়েছি, একটু আদি কোষ সম্পর্কে একটু পড়াই আমি এখানে। কোষ, আদি কোষ হচ্ছে তারাই যাদের এইরকম একটা কথা আছে, সুগঠিত নিউক্লিয়াস নেই। সুগঠিত নিউক্লিয়াস নাই। ওকে, হোয়াট ইজ নিউক্লিয়াস? দেখো নিউক্লিয়াস মানে হলো নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন এবং ক্রোমোজোম, তাই না? কি ক্রোমোসোম। দেখো তাহলে এটা যেহেতু আদি কোষ, তাহলে তার নিউক্লিয়ার মেমব্রেন নাই। আমরা একটা নিউক্লিয়ার মেমব্রেন এরকম করে দিতে পারতাম, এটা নাই। ওকে, দেখো নাই। 2 নম্বর নিউক্লিওলাস, আমরা এখানে একটা নিউক্লিওলাস দিতে পারতাম, দেখো এটা এখানে নাই। আছে? নাই। এবার হচ্ছে ক্রোমোজোম, আমরা এখানে কি করতাম? ক্রোমোজোম দিতে পারতাম। প্রিয় স্টুডেন্ট, এখানে একটু লিখে রাখো, ক্রোমোজোম ইকুয়াল ডিএনএ প্লাস হিস্টোন। লেখো লেখো লেখো। এদের বলছে ক্রোমোজোম নাই। বেসিক্যালি ক্রোমোজোম নাই মানে কি? ক্রোমোজোম মানে হলো এইটাও লাগবে, এইটাও প্রোটিন লাগবে। সো এদের ক্ষেত্রে হিস্টোনটা নাই। তাহলে তোমরা আমাকে বলো তো, ডিএনএ প্লাস হিস্টোন ইকুয়াল ক্রোমোজোম, আদি কোষে হিস্টোন নাই, তাহলে অনলি কি আছে বলো তো? অনলি কি আছে বলো তো? বলো বলো বলো। অনলি ডিএনএ আছে। তাহলে ডিএনএটা এই যে এখানে থাকবে, দেখো ডিএনএ, তাহলে দ্বিসূত্র এই যে দেখো ডিএনএ। ডান। এবার দেখো ডিএনএ থাকলে ডিএনএ থেকে কি এমআরএনএ উৎপন্ন হবে না? হবে।
তাহলে এমআরএনএ কোথায় যাবে? রাইবোজোমে যাবে। সো দিস ইজ রাইবোজোম, তাই না? দিস ইজ রাইবোজোম। পৃথিবীর যে কোনো কোষের কথাই বলো না কেন, তাকে প্রোটিন তৈরি করতেই হবে। প্রোটিন তৈরির জন্য তার মিনিমাম ডিএনএ লাগবেই, আর ডিএনএ থাকলে এমআরএনএ, আর এমআরএনএ যাবে হচ্ছে রাইবোজোমে। সো দিস ইজ আদি কোষ, আর কিছু নাই। তোমরা কি বুঝছো এটা? বলো তো এই পর্যন্ত বুঝছো কিনা? ভেরি গুড। তো তোমরা এবার আমাকে বলো, এই আদি কোষ যেটা রাইবোজোম, রাইবোজোমটা কি হবে বলো তো? 70S। কি হবে? 70S। এই যে দেখো এক এক করে, এখন মিলাও তো। এরা হচ্ছে আদি কোষ বা আদি কেন্দ্রিক, যেটাকে আমরা প্রাক কেন্দ্রিক বা প্রো ক্যারিওটিক বলি। ক্যারিয়ন মানে কিন্তু নিউক্লিয়াস, কেন্দ্রিকা মানে হচ্ছে নিউক্লিয়াস, মানে এদের নিউক্লিয়াসটাই বেসিক্যালি নাই, একটু ডিফারেন্ট ভাবে আছে। ওকে, তো দেখো এর যেহেতু আর কিছু নাই, এই জন্য এর অন্যান্য কোষীয় অঙ্গাণুগুলো নাই। নিউক্লিয়াস থাকলেই তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তার সাথে যুক্ত থাকতো, তাই না? এরকম নিউক্লিয়াস থাকলেই তার নিচে এরকম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকতো। যেহেতু নিউক্লিয়াস নাই, তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাই। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম না থাকলে গোলজি বডি থাকবে না। গোলজি বডি যদি না থাকে, লাইসোসোম থাকবে না। তোমরা কি বুঝতে পারতেছো? এগুলো সিকোয়েন্স, আমি 1 নম্বর চ্যাপ্টারে গিয়ে শেখাবো। সো আমরা চলে আসি, দেখো এদের 70S রাইবোজোম থাকে, এটা একটা প্রশ্ন। আর লাস্টে যেটা, এদের ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকে না। তোমরা কি জানতে চাও কেন ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকে না? ব্যাপারটা খুব সিম্পল। দেখো আমি বলি তোমাকে, নিউক্লিয়াসের এরকম ঝিল্লি থাকে। এই ঝিল্লি থেকে দেখো এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ঝিল্লি তৈরি হলো, দেখছো? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ঝিল্লি থেকে দেখো এই যে গোলজি বডির ঝিল্লি তৈরি হয়। গোলজি বডির ঝিল্লি থেকে তৈরি হয় লাইসোসোমের ঝিল্লি। তোমরা এবার আমাকে বলো তো, এর কি নিউক্লিয়াস আছে? নাই। এই যে এটা আছে, নাই। এটা না থাকলে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ঝিল্লি থাকবে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকবে না। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যদি না থাকে, গোলজি বডি থাকবে? থাকবে না। গোলজি বডি যদি না থাকে, লাইসোসোম থাকবে? থাকবে না। ওকে, এই যে গোলজি বডি থেকে মাইক্রোসোম তৈরি হয়, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে মাইক্রোসোম তৈরি হয়, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয় হচ্ছে গ্লাইওক্সিজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয় পারক্সিসোম। তোমরা দেখো নিউক্লিয়ার মেমব্রেনটা নাই, ঝিল্লিটা নাই, যে কারণে এইটা নাই। আর এইটা যদি না থাকে, এই অঙ্গাণুগুলো থাকবে না। তোমরা কি খেয়াল করছো? নিউক্লিয়াসের শুধু ঝিল্লিটা নাই বলে কোনো কোষীয় অঙ্গাণু এদের নাই। এই বলো, বুঝছো কিনা? ভেরি গুড। তাইলে নিউক্লিয়াসটা কত কি তৈরি করে, দেখছো? সো আমরা একটু নিচে আসি। এবার একটা প্রশ্ন, কমেন্টে উত্তর দাও তো। কমেন্টে উত্তর দাও যে ব্যাকটেরিয়া যদি কোষীয় হয়, তাহলে এটা একটা জীব, এটা উদ্ভিদের সাথে মেলে না প্রাণীর সাথে মিলে যায়? এটা উদ্ভিদের সাথে মেলে নাকি প্রাণীর সাথে মিলে যায়? এনি আইডিয়া? উদ্ভিদ। কারণ এটার কি আছে একটা চারপাশে? ভেতরটা তো ঝিল্লি, তাহলে এটার নাম কি বলো তো মুহিম? কোষ প্রাচীর, তাই না? তাহলে এই যে দেখো এদের কোষ প্রাচীর থাকে। প্রিয় স্টুডেন্ট, ইউজুয়ালি কোষ প্রাচীর বলো তো কি দ্বারা তৈরি হয়? আমরা একটা আলাদা একটা স্লাইড নেই। উদ্ভিদ কোষ প্রাচীর ইউজুয়ালি তৈরি হয় সেলুলোজ দ্বারা। একটু ভালো করে দেখো, সেলুলোজ অ্যাকচুয়ালি শর্করা, তাই না? যেটাকে আমরা হচ্ছে গ্লাইকোজ বলি, গ্লাইকোজ। সেলুলোজ একটি শর্করা, পলিস্যাকারাইড আর কি, যেটাকে আমরা গ্লাইকোজ বলি। বাট ইন কেস অফ ব্যাকটেরিয়া, কোষ প্রাচীর যদি আমরা তৈরি করতে চাই, তাহলে একটু খেয়াল করো, সেলুলোজ থাকে না, অন্য ধরনের শর্করা থাকে, শর্করা বা গ্লাইকোজ, অন্য ধরনের শর্করা থাকে। বাট প্রশ্ন হচ্ছে, ব্যাকটেরিয়া যেহেতু একটা মাত্র কোষ, একটি মাত্রই তো কোষ, একটি মাত্রই কোষ, তাহলে বেঁচে থাকা খুব জরুরি। বেঁচে থাকা জরুরি, জরুরি। একটু খেয়াল করো,
খুব জরুরি, কিন্তু ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর আমাদের পড়তেই হবে। উদ্ভিদের অনেক কোষ শুধু সে সেলুলোজ দিয়ে পার পেয়ে গেছে, সেলুলোজ নামক শর্করা দিয়ে পার হয়ে গেছে, কিন্তু ব্যাকটেরিয়ার একটা মাত্রই কোষ, এই কোষ মারা গেলে তো ব্যাকটেরিয়া শেষ, যে কারণে তার শুধু সেলুলোজ নাই বাট অন্য শর্করা আছে, শর্করাই শুধু থাকবে না, সাথে সে প্রোটিনের সাহায্য নেবে। বলো তো কার সাহায্য নেবে? প্রোটিন। ওকে, তাহলে বলো তো এই শর্করা এবং প্রোটিনকে যদি আমরা একসাথে ভাবি তাহলে এটাকে আমরা কি বলবো? গ্লাইকো প্রোটিন। দেখো গ্লাইকো মানে গ্লুকোজ, গ্লুকোজ মানে শর্করা, সো গ্লাইকো মানে অ্যাকচুয়ালি শর্করা। গ্লাইকো প্রোটিন কি নাম? গ্লাইকো প্রোটিন। প্রিয় স্টুডেন্ট, এবার আমরা এখানে চলে আসি। দেখো এই যে দেখো মিউকো, মনে রাখবা মিউকো বা মিউকাস যেগুলা সেগুলো সবসময় শর্করা হয়। সবসময় কি হয়? পিচ্ছিল পিচ্ছিল জিনিস। ভাতের কথা ভাবো তো, ভাত পিচ্ছিল না? চাপ দিলে পিচ্ছিল না? তাহলে ভাত যদি শর্করা হয় সেটা পিচ্ছিল, তাহলে মিউকো মানে তো মিউকাস বা পিচ্ছিল, তাহলে এটি একটি শর্করা। দেখো শর্করার সাথে প্রোটিন একই কথা। আবার এখানে দেখো পেপটিডো, পেপটাইড, পেপটাইড কি? প্রোটিন, রাইট? আর এই যে দেখো গ্লাইকান বা গ্লাইকোজ, তাহলে প্রোটিন শর্করা, প্রোটিন শর্করা, তাহলে এটাও একটি গ্লাইকোপ্রোটিন। প্রশ্ন যেভাবে আসুক কোনো ধরনের টেনশন করা যাবে না। এদের কোষ প্রাচীরটা তাহলে কি দ্বারা তৈরি বলো? তাহলে এদের কোষ প্রাচীর কি দ্বারা তৈরি যদি প্রশ্ন করে? অপশন দেখো, এই ধরনের যদি প্রশ্ন আসে, উদ্ভিদের কোষ প্রাচীর কি দ্বারা নির্মিত? উদ্ভিদের কোষ প্রাচীর কি দ্বারা নির্মিত? যদি অপশনে, প্রশ্ন খুব সহজ, দেখো যদি অপশনে সেলুলোজ না থাকে তাহলে এখানে সরাসরি শর্করা দিবে, তারপর লিপিড দিবে, তারপর হচ্ছে গ্লাইকোপ্রোটিন দিবে, লিপোপ্রোটিন দিবে, গ্লাইকো প্রোটিন অ্যান্ড দেন হচ্ছে লিপো প্রোটিন। তাহলে বলো তো আমাদের উত্তর কি হবে? উদ্ভিদের কোষ প্রাচীর, ইয়েস ডেফিনেটলি উদ্ভিদের কোষ প্রাচীর হচ্ছে শর্করা। আবার এখানে বলো ব্যাকটেরিয়ার তাহলে কোষ প্রাচীর কি? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হচ্ছে গ্লাইকোপ্রোটিন। যদি গ্লাইকোপ্রোটিনের পরিবর্তে এইভাবে লেখে পেপটিডোগ্লাইকেন, অপরাধ হবে? গ্লাইকেন মানে শর্করা, পেপটিডো মানে প্রোটিন। কিংবা এটার পরিবর্তে যদি এমন দেয় যে মিউকো প্রোটিন, মিউকো মানে মিউকাস, মিউকাস মানে পিচ্ছিল, পিচ্ছিল মানে শর্করা, প্রোটিন, তাহলে শর্করা প্রোটিন, এটা দিলে কি অপরাধ হবে মুহিম? কোনো ধরনের অপরাধ হবে না। ওকে, আমরা যদি বাড়ির একটা দেয়াল তৈরি করতে যাই, তাহলে দেয়ালটা তৈরি করলাম আমরা ইট দিয়ে, ব্যাকটেরিয়া তৈরি করলো ব্যাকটেরিয়া তৈরি করলো গ্লাইকোপ্রোটিন দ্বারা। কিন্তু মাঝে মাঝে এমন হয় না যে দেয়ালটাতে আমি আরো অনেক কিছু দিব যাতে দেয়ালটা যেন টিকে যায়, দেয়ালটা যেন মারা না যায় বা ধ্বংস যেন না হয়। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে এক্সট্রা আরো দুইটা জিনিস আছে। কি আছে? মারা যেন না যায় দেয়ালটা, টিকে যেন থাকে, এই জন্য দুইটা অ্যাসিড থাকে। মারা যেন না যায়, টিকে যেন থাকে, মুরামিক অ্যাসিড, টিকোইক অ্যাসিড। ওকে, মুরামিক অ্যাসিড, টিকোইক অ্যাসিড, ডান। আচ্ছা, তাহলে একটু আমরা নিচে চলে আসি। এই যে 5 নম্বরটা দেখো তো কি সুন্দর করে বলছে, এদের জেনেটিক ম্যাটেরিয়াল হলো দ্বিসূত্রক। একটু ভালো করে দেখো, এদের ডিএনএটা কি দ্বিসূত্রক না? মিলাও তো, মিলাও তো, দ্বিসূত্রক। এবং দেখো তো এই যে ডিএনএ এর মাথাটা এখান থেকে শুরু হয়েছে, ঘুরে এসে কি আবার এই জায়গায় লাগছে না? এই পাশে গিয়ে আবার এখানে লাগছে না? তার মানে বৃত্তাকার ডিএনএ কিনা? এই প্রশ্নগুলো কিন্তু আসবে, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। তারপর হলো এটাকে আমরা কি ব্যাকটেরিয়াল ক্রোমোজোম বলতে পারি কিনা? যদিও ক্রোমোজোম না, কারণ ক্রোমোজোম হইতে গেলে হিস্টোনও লাগে, বাট অনলি ডিএনএটাকে আমরা বলতে পারি না যে ব্যাকটেরিয়াল ক্রোমোজোম এরকম পারি, রাইট? আচ্ছা, তাহলে একটু নিচে আমরা চলে আসি। এই জায়গাটাকে নিউক্লিওয়েড বলে। আচ্ছা, তোমরা একটু চিন্তা করো তো, তোমরা বহু দূর থেকে দেখো, তোমরা যারা বহু দূর থেকে ক্লাস করতেছো, তোমরা একটু দেখো তো এই যে ক্রোমোজোমটা যেখানে আছে, মানে দ্যাট মিন্স হচ্ছে ব্যাকটেরিয়াল ক্রোমোজোম বা ডিএনএটা, তোমরা তো বহু দূর থেকে দেখতে পাচ্ছ, দেখে কি মনে হচ্ছে না ও আচ্ছা ওই জায়গাটাকে তো নিউক্লিয়াসের মতো লাগছে? এটা তো নিউক্লিয়াস না মহিম, নিউক্লিয়াসের তো শর্তই 3টা।
নিউক্লিওলাস থাকতে হবে, নিউক্লিয়ার মেমব্রেন থাকতে হবে, ক্রোমোসোম থাকতে হবে। বাট তুমি দূর থেকে দেখছো, দূর থেকে দেখে কি মনে হচ্ছে না এটা বোধহয় নিউক্লিয়াস বা নিউক্লিয়াসের মতো মতো তো লাগতেছে, তাই না? যেহেতু এটা নিউক্লিয়াসের মতো লাগতেছে এই জন্য এটাকে কি বলা হয়, নিউক্লিওয়েড। নিউক্লি মানে হচ্ছে নিউক্লিয়াস, অয়েড মানে মতো, নিউক্লিয়াসের মতো। বাট এটা কি নিউক্লিয়াস? বাট এটা কি নিউক্লিয়াস বলো তো? তাহলে প্রশ্ন করলাম আমি তোমাদের জন্য, ওপেন ওপেন প্রশ্ন, সেটা হলো নিউক্লিয়াস এবং নিউক্লিয়েডের মধ্যে পার্থক্য কি? নিউক্লিয়াস এবং নিউক্লিওয়েডের মধ্যে পার্থক্য কি? দেখো পার্থক্য খুব সহজ। এটা হচ্ছে নিউক্লিয়াস আর হচ্ছে অয়েড। পার্থক্য দেখো, ভালো করে দেখো। নিউক্লিয়াসে নিউক্লিওলাস থাকবে, তাই না? লাস নাই। 2, এটাতে নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, এটাতে নাই। 3, এটাতে ক্রোমোজোম থাকবে, তাই না? ক্রোমোজোম। এটাতে কি থাকবে? যেহেতু হিস্টোন নাই তাহলে আমরা ক্রোমোজোম না বলে অনলি ডিএনএ বলবো। ঠিক আছে? আচ্ছা স্যার, এটাতে বৃত্তাকার ডিএনএ নাই, বৃত্তাকার ডিএনএ নাই। তাহলে বলো তো এটাতে আছে না, এই ডিএনএটা বৃত্তাকার না? পারবা কি না? পারবা কি না? ইয়েস, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আমরা যখন অ্যামাইটোসিস পড়ছিলাম প্রথম ক্লাসের দিকে তখন আমরা বলছিলাম না, ব্যাকটেরিয়া বেসিকলি দেয়ার অ্যামাইটোসিস, অ্যামিবা, এককোষী প্রাণীগুলা, জীবগুলা এবং ব্যাকটেরিয়া পড়াইছিলাম। তো এবং আমি সেখানে বলছিলাম যে ব্যাকটেরিয়ার অ্যামাইটোসিসকে আমরা বাইনারি ফিশন বলি। ওকে, তাহলে এটা পড়বা। তো শেষ আরেকটা দারুণ জিনিস হচ্ছে এই যে এইটা 8 নাম্বারটা, বেসিক রং ধারণ করতে পারে। আমি একটু বোঝাই তোমাদের, ঠিক আছে? কি রং ধারণ করতে পারে মুহিম? বেসিক রং ধারণ করতে পারে। এটাকে বলা হয় গ্রাম রঞ্জন পদ্ধতি। তোমরা যখন ডাক্তারের কাছে যাও, ডাক্তার তোমাদের বলে একটু প্রস্রাব দাও, কিংবা একটু পায়খানা, কিংবা একটু তোমাদের হচ্ছে লালা তোমরা দিয়ে আসো, একটু রক্ত দিয়ে আসো, বলে এটাকে কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট করতে হবে, সিএস টেস্ট। হয় না মাঝে মাঝে রক্তের টেস্ট দিয়েছে 3 দিন পর রিপোর্ট আসবে, হয় না মুহিম এরকম? আচ্ছা, সেটাতে কি করে? তুমি যে দিলা, ওরা যে ব্যাকটেরিয়াটা পাইলো, এই যে ব্যাকটেরিয়াটা মুহিম দেখো, এই ব্যাকটেরিয়াটাকে মারার জন্য আমরা নানাভাবে মারতে পারি। এইটা একটা রাইবোজোম একটা, তাহলে আমি একটা অ্যান্টিবায়োটিক দিই। তোমাদের তো মনে আছে না, অ্যান্টিবায়োটিক হচ্ছে ব্যাকটেরিয়ায় কাজ করে, ইন্টারফেরন কোথায় কাজ করে? দ্রুত লেখো, ইন্টারফেরন কোথায় কাজ করে? কমেন্টে লেখো। ভেরি গুড। তোমরা এবার দেখো, তো ডাক্তার যখন তোমার শরীরের রোগ দেখে চিন্তা করবে যে একে আমি একটা অ্যান্টিবায়োটিক দিব, এই অ্যান্টিবায়োটিকটা বিভিন্ন জায়গায় কাজ করে। আমরা যখন জীব প্রযুক্তি পড়বো ওই চ্যাপ্টারে কিন্তু এই পড়াটা আছে, হ্যাঁ, এই পড়াটা আছে। তো অ্যান্টিবায়োটিক আমরা রাইবোজোমটা বন্ধ করে দিতে পারি, যে একটা অ্যান্টিবায়োটিক দিলাম, ব্যাকটেরিয়ার রাইবোজোমটা ব্লক করে দিল। তোমরা এবার বলো তো, ব্যাকটেরিয়া কি আর প্রোটিন তৈরি করতে পারবে? প্রোটিন যদি তৈরি না করতে পারে, ব্যাকটেরিয়া আমার দেহে কোনো রোগ সৃষ্টি করতে পারবে? পারবে না, তাই না? আচ্ছা, অ্যান্টিবায়োটিকটা দিয়ে আর একটা কাজ করতে পারে, যে এমআরএনএ তৈরি ব্লক করে দেয়। কি তৈরি করে দিতে পারে? এমআরএনএ তৈরি ব্লক করে দিতে পারে। তোমরা এবার বলো তো, এমআরএনএ তৈরি যদি ব্লক করে দেয় তাহলে কি ব্যাকটেরিয়ার তোমার শরীরে কিছু করতে পারবে? প্রোটিন যে তৈরি করতে পারবে না, সে কিছু করতে পারবে না। আরেকটা কাজ করতে পারে, সেটা হলো বিভিন্ন এনজাইম বন্ধ করে দিতে পারে, যে ব্যাকটেরিয়ার যদি এনজাইমগুলো আছে এগুলোকে ব্লক করে দিতে পারে। তুমি অ্যান্টিবায়োটিক দিচ্ছ, কিন্তু এটা কোন অ্যান্টিবায়োটিক তোমাকে সিলেক্ট করতে হবে। অ্যাজ এ ডক্টর তুমি জানো যে আমি ব্যাকটেরিয়াকে কি কিভাবে মারতে পারি। পৃথিবীতে শত শত ধরনের অ্যান্টিবায়োটিক আছে। তোমরা তো শুধু জিম্যাক্স খাও, কিছু না হলে জিম্যাক্স খাইতেছো, কিন্তু ব্যাকটেরিয়া ভেদে যে আলাদা আলাদা অ্যান্টিবায়োটিক দিতে হয় তোমরা এটা তো জানো না। ফার্মেসিতে যাও, বড় ডাক্তারের কাছে হাত দেখা, প্রেশার, তাই না? বড় ডাক্তারের কাছে গিয়ে বলো যে আমার জ্বর 3 দিন ধরে, বড় ডাক্তার তোমাকে দিয়ে দিল। তুমি বললে আমার কাছে 100 টাকা আছে, তাহলে বলবে 2টা জিম্যাক্স নিয়ে যাও,
50-50 100 জিম্যাক্স ডান, নো কোর্স। আচ্ছা, তো এখন একটু চিন্তা করো তো, এই ব্যাকটেরিয়াটার যদি দেহের চারপাশে এইরকম একটা পুরু প্রাচীর থাকে, তাহলে এই অ্যান্টিবায়োটিকটা দিতে পারবা তাকে? এই পারবা? পারবা না। সো এই অ্যান্টিবায়োটিকটা যদি তুমি দিতে না পারো, তাহলে তোমাকে এখন ডিফারেন্ট একটা অ্যান্টিবায়োটিক নিতে হবে। কি নিতে হবে? এই ডিফারেন্ট একটা অ্যান্টিবায়োটিক নিতে হবে। এই অ্যান্টিবায়োটিকটা দিয়ে দেয়ালটা শুধু ভাঙবা তুমি। কি করবা? সেল ওয়াল ডিস্ট্রয় করে দিবা, ডিস্ট্রাকশন। এখন তোমরা আমাকে বলো তো, সেল ওয়ালটা যদি ডিস্ট্রয় করে দাও, ভেতরে আর কেউ ডিস্ট্রয় করার দরকার আছে? নৌকার তলা যদি ফুটা করে দিয়ে দাও, সেটা টাইটানিক হোক আর যাই হোক, এ চলতে পারবে? ওরে আর মিসাইল মারার দরকার আছে? মিসাইল মারার দরকার নাই। সো তোমার টার্গেট হলো যে আমি দেয়াল ভাঙবো, তাহলে তুমি ডিফারেন্ট অ্যান্টিবায়োটিক দিবা। এখন তুমি আমাকে বলো, কিছু ব্যাকটেরিয়া এইরকম, দেয়ালটা পাতলা। কিছু ব্যাকটেরিয়া আছে এইরকম, দেয়ালটা পুরু। কিছু ব্যাকটেরিয়া আছে এইরকম, নো দেয়াল। তাহলে তোমরা আমাকে বলো, এর জন্য এর জন্য এর জন্য এক্স ওয়াই জেড ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের অ্যান্টিবায়োটিক তোমাকে সিলেক্ট করতে হবে না? আচ্ছা, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যান্টিবায়োটিক যদি সিলেকশন করো, তাহলে তুমি আমাকে এই জিনিসটা বলো যে আমাকে সবার আগে খুঁজে বের করতে হবে তাদের দেয়ালগুলা কেমন, ঠিক কিনা? আমাকে একটা কৌশলের ভেতর দিয়ে যাইতে হবে, তার দেয়াল আছে না নাই। তাহলে তো আমি ডিসাইড করব ভেতরের জন্য মারার জন্য অ্যান্টিবায়োটিক দিব নাকি দেয়াল ভাঙে অ্যান্টিবায়োটিক দিব। আগে দেয়ালটা তো খুঁজে বের করতে হবে। সো এইটার একটা ট্রিক আছে। ট্রিক হচ্ছে, তুমি এরপর রং ঢালবা। কি ঢালবা? রং। এর উপর রং ঢালবা, এর উপর রং ঢালবা। যদি দেয়াল থাকে, সেই দেয়ালে রং হবে। তোমরা এবার আমাকে বলো তো, দেয়াল আছে, তাহলে এ কি কোনো রং নিবে? তাহলে নো রং। এর দেয়ালে নাই, তাহলে যে রং দিছো এর কোথায় রংগুলো আটকাবে? কোনো উপায় নাই। এর দিছো, এ কি রং হবে না? রঙিন হবে না ব্যাকটেরিয়াটা? একে তুমি রং দিছো, দেয়াল অনেক পুরুনা মুহিম, তাহলে বেশি রঙিন হবে না? বেশি রঙিন হবে। এই যে তুমি এখন দেয়ালটা কেমন খুঁজে বের করার জন্য যে রং দিতাছো, এই রং করার পদ্ধতিকে বলা হয় গ্রাম রঞ্জন পদ্ধতি। কি বলে? এই যে দেখো, লেখা আছে সিলেবাসের বাইরে, কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এখান থেকে প্রশ্ন আসে। লেখা আছে সিলেবাস বহির্ভূত, কিন্তু জানা জরুরি। সো এইটা ডেনিশ চিকিৎসক হ্যান্স ক্রিশ্চিয়ান গ্রাম এই রং করার পদ্ধতিটা আবিষ্কার করছেন। এই জন্য এটাকে বলা হয় গ্রাম রঞ্জন পদ্ধতি বা গ্রাম স্টেইনিং মেথড। স্টেইন মানে রং করা, স্টেইনিং মানে রং করা। বিজ্ঞানী গ্রাম এই কাজটা করছে, এত দারুণ একটা কাজ করছে, তার নাম হয়েছে আবার গ্রাম। ওকে, আচ্ছা, গাইয়া গাইয়া রঞ্জন পদ্ধতি। প্রিয় স্টুডেন্ট, দেখো এখানে যে রংটা ব্যবহার করা হয় সেটা হলো, প্রথমে ক্রিস্টাল ভায়োলেট রং দেওয়া হয়। কি রং দেওয়া হয় মনে রাখবে এভাবে, প্রথমে আমরা চাকরি শুরু করতে গেলে প্রথমে সিভি দেই। কি দেই? সিভি দেই, তাই না? তাহলে সিভি ফর ক্রিস্টাল ভায়োলেট। তাহলে বলো তো, রং করার জন্য আমরা প্রথম কোনটা দিব? ব্যাকটেরিয়াকে যদি রং করতে যাই, প্রথম কোন রং দিব? ক্রিস্টাল ভায়োলেট, সিভি দিব আগে, রাইট? এটাকে যদি আমরা পরে যে আয়োডিন আছে, এরপর আবার অ্যালকোহলে ধুয়ে স্যাফরানিন নামক লাল রং দেওয়া হয়, তাহলে পরে যে রংটা দেওয়া হয়, দিস ইজ কল্ড স্যাফরানিন। তাহলে প্রথমে আমরা দিই ক্রিস্টাল ভায়োলেট মুভ, তারপর দিই আমরা স্যাফরানিন। তাহলে তোমরা এবার আমাকে বলো, রং দেওয়ার পর যারা কালারফুল হবে, রং দেওয়ার পর যে ব্যাকটেরিয়া কালারফুল হবে না, কে গ্রাম পজিটিভ আর কে গ্রাম নেগেটিভ? গ্রাম মানে হচ্ছে বিজ্ঞানীর নাম, পজিটিভ মানে রঙিন হয়েছে, আর নেগেটিভ মানে রঙিন হয় নাই। তোমরা এবার আমাকে বলো, যে কালারফুল হবে সে পজিটিভ না নেগেটিভ? ইয়েস। এবার বলো, যে পজিটিভ তার দেয়াল পুরু না পাতলা? ইয়েস। তাহলে এবার আমাকে বলো তো, কোনো একটি ব্যাকটেরিয়ার যদি পেপটিডোগ্লাইকেন বা মিউকোপ্রোটিন লেয়ারটা অনেক পুরু হয়, সে গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ? পেপটিডোগ্লাইকেন লেয়ারটা যদি অনেক পুরু হয়, দেখ মুহিম,
এই জিনিস আমি মেডিকেলে গিয়ে শিখছি, ওরা এখনই বলে ফেলতেছে, একজনও ভুল করেনি, 100% সঠিক আনসার। একজন 5টা পজিটিভ দিয়ে দিছে, আর একজন এই যে কপি পেস্ট করতেছে আর দিতেছে, ভাইয়া সেদিন সরি আর্টিকেল লিখেছিলেন রেজিস্ট্যান্স নিয়ে, সেটা পড়ে আমি আপনাকে চিনি, ভেরি গুড। গতকালকে একজন এমপি হয়েছেন, আমার খুব পছন্দের মানুষ, ব্যারিস্টার সাইদুল হক সুমন। প্রথমত লোকটা ভালো কথা বলে, যেটা আমার ভালো লাগে। সো এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সি নিয়ে আমি যখন একটা লেখা লিখি, বাংলাদেশে পুরো ভাইরাল হয়, দেশি এবং ইন্টারন্যাশনাল যে মিডিয়া আছে এটা কাভার করে, তখন ব্যারিস্টার সাইদুল হক সুমন আমার লেখাটা দেখার পর উনি হচ্ছে হাইকোর্টে রিট করে একটা, তখন থেকে কিন্তু প্রেসক্রিপশনবিহীন অ্যান্টিবায়োটিক বিক্রি নিষিদ্ধ হয়ে গেছে। আগে তো ঘুমের ওষুধগুলো বিক্রি করা যাইতো না, তাই না, অনেকে নেশা করতো, পরে এটা বন্ধ হয়ে যায়। সো ব্যারিস্টার সাইদুল হক সুমনের সাথে কমিউনিকেশনটা, কানেকশনটা আমার এই জায়গায়, আমি ফেসবুকে পোস্ট লিখছি, ন্যাশনালি ইন্টারন্যাশনালি ভাইরাল হয়েছে, উনি ওইটা হাইকোর্টে রিড করেছিল। আচ্ছা, সো প্রিয় স্টুডেন্ট, তোমরা যে কাজটা করবা এইটা তোমরা পড়বা। এখন একটু আমরা দেখি, এই যে দেখো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। পেনিসিলিন যেগুলা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে। আর বাকি যে অ্যান্টিবায়োটিক যেগুলো দেওয়া আছে দেখবা, এগুলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে দেওয়া হয়। মানে যার দেয়াল আছে পুরু, তাকে আমরা এক ধরনের অ্যান্টিবায়োটিক দিব, যার দেয়াল পাতলা বা নাই তাকে আমরা বলবো গ্রাম নেগেটিভ, তাকে আমরা আরেক ধরনের অ্যান্টিবায়োটিক দেবো। তাহলে কার দেয়াল পুরু কার দেয়াল পাতলা এটা আমাদের শিখতে হয় না? মেডিকেলে আমরা যখন যাই আমাদের এগুলো মুখস্থ করতে হয়। মুখস্থ করার সুবিধা হলো আমি খুব দ্রুত কোনো একটা রোগ আসলো, আচ্ছা এই রোগ তো তাহলে এই ব্যাকটেরিয়া দিয়ে হয়েছে, দ্রুত আমি আরেকটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিতে পারি। তাহলে তুমি ওই যে তুমি গেছো বড় ডাক্তারের কাছে ফার্মেসিতে, ও তোমার যতই দিক, আমি তোমাকে এমন একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিব, তোমার রোগটা দ্বিতীয়বার হবে না, সব ব্যাকটেরিয়াকে মেরে ফেলবো। আর তোমরা ফার্মেসি থেকে যে জিম্যাক্স খাও, এটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, মানে গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভ সবগুলোকে মারে সে। তাহলে তোমরা আমাকে বলো তো, ভাইরাস পড়ার সময় আমরা পেয়েছিলাম যে ভাইরাস পরজীবী, তাই না, বাধ্যতামূলক পরজীবী। কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তোমরা এবার চিন্তা করো তো, যে ব্যাকটেরিয়া কেমন, ব্যাকটেরিয়া ভালোও হয়, ব্যাকটেরিয়া খারাপও হয়। খারাপ ব্যাকটেরিয়া মারতে গিয়ে যদি জিম্যাক্স খাও, ভালো ব্যাকটেরিয়াগুলো তো মারা যাবে। তাহলে এই কাজটা করা যাবে না। আজকে 1000 টাকা সবাই বিকাশ করবা, এসিএস এর হচ্ছে কোর্স নিতে, হ্যাঁ, জীবন বাঁচায় দিতেছি। ওকে, সো সিলেবাস বহির্ভূত হলেও যারা জেইউতে পরীক্ষা দিবা তারা এই জায়গাটা পড়বা। ওকে, গ্রাম রঞ্জন পদ্ধতিটা পড়বা। আচ্ছা, আমরা শেষ করলাম। এই যে দেখো, এগুলা সহজ, তোমরা এগুলো নিজেই করতে পারবা। ফাজ ভাইরাসের প্রতি এরা খুবই সংবেদনশীল। এর মানে কি জানো? ফাজ ভাইরাসগুলা এসে এদেরকে খায়, এদের শরীরের ভেতরে ঢোকে, এরা জায়গা করে দেয়, মানে সেন্সিটিভ আর কি। এরা অজৈব লবণ জারিত করে শক্তি গ্রহণ করে। যাই হোক না কেন, পরিবেশ যদি খুব খারাপ হয়, এরা স্পোর গঠন করে। স্পোর মানে বাইরে একটা আবরণ, নিজে গোলগাল হয়ে থাকে। সো এমন হয় যে 50 বছর পর্যন্ত এরা টিকে আছে স্পোর গঠন করে। ব্যাঙ যেমন শীত নিদ্রায় যায়, ব্যাকটেরিয়ারাও এরকম স্পোর গঠন করে, অ্যান্ডোস্পোর গঠন করে থাকতে পারে, ঠিক আছে। -17 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এরা বাঁচে। এই জন্য কিন্তু আমরা পানি যখন ফুটাই 100 ডিগ্রি সেন্টিগ্রেডে 20 মিনিট ফুটাই, তাই না, ফুটানো পানি যদি আমরা খাইতে চাই। আচ্ছা, দেখো, ক্রোমোজোম যাদের নাই তাদের কিন্তু সেল ডিভিশন হবে না, তোমরা কি এটা জানো? যাদের ক্রোমোজোমই আছে শুধু তাদেরই সেল ডিভিশন হবে, এবং মাইটোসিস এবং মিওসিস। যাদের ক্রোমোজোম নাই, ডিএনএ আছে, তাদের অ্যামাইটোসিস হবে। তাহলে ব্যাকটেরিয়াল বিভাজন হচ্ছে অ্যামাইটোসিস। এটা লাস্টে একটা কথা আছে, 14 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, আমি তোমাদের একটু এটা শেখাই। দেখো, তোমাদের বই যদি খুলে থাকো তাহলে এই জায়গাটা দেখো, লাস্টেরটা। আচ্ছা, অবায়বীয় মানে কি? যেখানে অক্সিজেন আছে না নাই? মুহিব, বেশিরভাগ ভাইরাস আমাদের উপকারী, কি বলে এগুলা? আচ্ছা, অবায়বীয় মানে যেখানে অক্সিজেন নাই। তাহলে বলো তো, যেখানে অক্সিজেন নাই সেখানে যারা ব্যাকটেরিয়া টিকে থাকতে পারবে, ওই জায়গায় তুমি যদি অক্সিজেন দাও তাহলে ব্যাকটেরিয়াটা মারা যাবে না? তাহলে কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা বাধ্যতামূলকভাবে অবায়বীয় কন্ডিশনে থাকে, যেমন জং ধরা পেরেকের ভেতরে, কাদামাটিতে, ময়লা জিনিসের ভেতরে যেখানে অক্সিজেন শেষ,
ওখানে এরা লুকিয়ে থাকে। তাহলে এই জায়গায় যদি তোমার কেটে যায় তাহলে এমনিতে তোমাকে বলে যে টিটেনাসের ভ্যাকসিন নাও। কারণ কি? কারণ হচ্ছে ওই অবায়বীয় পরিবেশে থাকে ক্লোস্ট্রিডিয়াম নামক ব্যাকটেরিয়া। তোমরা কি জানো ক্লোস্ট্রিডিয়াম টিটেনি নামক ব্যাকটেরিয়া দ্বারা টিটেনাস হয়? হ্যাঁ। সো এরা অক্সিজেনের উপস্থিতিতে কিন্তু বাঁচতে পারে না। ওকে, এই জন্য দেখবা ডাক্তাররা যখন তোমার হচ্ছে ব্যান্ডেজ করে দেয়, ব্যান্ডেজ করার সময় কস্টেপ মেরে দিলে খুব সুন্দর হতো না? বলো তো ডাক্তাররা কস্টেপ কেন মেরে দেয় না? কারণ ওখানে অক্সিজেন যাইতে পারবে না। অক্সিজেন যদি না যায়, এই যে ক্লোস্ট্রিডিয়াম গুলো ওখানে বাচ্চা কাচ্চা পয়দা করবে, তখন তো তুমি শেষ। এই জন্য ডাক্তাররা কি করে, মাইক্রোপোর দিয়ে তোমাকে পেঁচিয়ে দেয়। মাইক্রোপোরের ভেতরে কিন্তু ছোট ছোট পোর আছে, ছিদ্র আছে। মাইক্রোপোর দেখছো তোমরা, সাদা সাদা ট্যাপগুলা? আর এরা সব জানে। তাহলে আজকেও দেখো, বুঝতেই পারতেছো, কেটে ছিঁড়ে গেলে মনে রাখবে এই জিনিসটা, অ্যাক্সিডেন্ট করা যাই করো, গ্লাস দিয়ে কাটুক, জং ধরা লোহা দিয়ে কাটুক, আর পরিষ্কার লোহা দিয়ে কাটুক, ডাক্তারের কাছে যাবা, ডাক্তার সবার আগে তোমাকে টিটেনাসের ভ্যাকসিন দিবে। হু নোজ কোন পাশে কিভাবে টিটেনাস তোমার শরীরে ঢুকে গেছে। সো যাই হোক না কেন, এটা কিন্তু মনে রাখতে হবে, অবায়বীয় কন্ডিশনে বাধ্যতামূলক মানে তাদেরকে থাকতে হবে। অক্সিজেন যদি দাও তুমি, ওরা মারা যাবে। তাহলে ক্লোস্ট্রিডিয়াম, এরা এইভাবে মনে রাখবা, ক্লোজড পরিবেশে থাকে কে? ক্লোস্ট্রিডিয়াম। ক্লোজড বা বদ্ধ পরিবেশে যেখানে অক্সিজেন নেই। এবার চলে আসি আমরা সুবিধাবাদী অবায়বীয়। বলো তো সুবিধাবাদী অবায়বীয় মানে কি? এরা বেসিক্যালি কি? এরা বেসিক্যালি কি? না, প্রথমে আমাদের পরের লাইনটা দেখতে হবে। এরা অ্যাকচুয়ালি অবায়বীয়, ক্লোস্ট্রিডিয়ামের মতোই। ক্লোস্ট্রিডিয়ামকে যদি আমরা অক্সিজেন দিই মারা যায়, কিন্তু একে তুমি যদি অক্সিজেন দাও সে বেঁচে থাকে, মানে এই সুবিধাটা সে নিতে পারে। এই বোথ না, দেখো একটা ব্যাকটেরিয়াকে বাধ্যতামূলকভাবে লুকিয়ে থাকতে হচ্ছে, ক্লোস্ট্রিডিয়াম অক্সিজেনবিহীন জায়গায় জন্মায়। বাট একটা ব্যাকটেরিয়াকে তুমি অক্সিজেন দিলা, তারপরে সে মারা গেল না, তাহলে আমরা বলবো সে আসলেই অবায়বীয়, বাট অক্সিজেন থাকাও সে বেঁচে যাইতে পারতেছে। দ্যাট ইজ কল্ড সুবিধাবাদী। আচ্ছা, সো এটার উদাহরণ দেওয়া নাই, বাট এইটা দেখো বাধ্যতামূলক বায়বীয়। ওকে, যেমন অ্যাজোটোব্যাক্টর বেইজারিঙ্কা। ওকে, এই দেখো বেইজিং দ্বারা মনে রাখবা বায়বীয়, বেইজিং বায়বীয়। তাহলে আমি তোমাদের এখন প্রশ্ন করি, তোমরা উত্তর দাও তো। সেটা হলো বাধ্যতামূলক অবায়বীয়কে অবায়বীয়, আর এটা কি অব্লিগেট, আর বাধ্যতামূলক বায়বীয়কে বলো। অ্যাজোটোব্যাক্টর পরীক্ষায় আসতে পারে, বেইজারিং যদি থাকে তাহলে ওইটাও দেখাই দিব। সো আই হোপ তোমাদের এই ইস্যুটা সলভ হয়ে গেছে। কি ইস্যু সলভ হয়েছে? তোমাদের এইটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। তাহলে আমি আরেকবার পুরো ব্যাপারটা বলি, শোনো তোমরা। এরা আণুবীক্ষণিক, ভাইরাস অতি আণুবীক্ষণিক। এরা কোষীয়, ভাইরাস অকোষীয়। এরা কোষ বিভাজন করতে পারে, দ্বিভাজন পদ্ধতি বা বাইনারি ফিশন। এটা -70 থেকে 80 পর্যন্ত বাঁচে। এরা অজৈব লবণ জারিত করে, ইত্যাদি ইত্যাদি, এগুলো জানতে হবে। বাট জরুরি যে জিনিসটা সেটা হলো এদের নিউক্লিওয়েড থাকে, দ্যাট মিনস বৃত্তাকার ক্রোমোজোম। এদের এদের রাইবোজোম থাকে, দ্যাট ইজ 70S রাইবোজোম। ওকে, নিচে কিছু ক্লাসিফিকেশন দেওয়া হয়েছে, বাধ্যতামূলক বায়বীয়, বাধ্যতামূলক অবায়বীয়, সুবিধাবাদী অবায়বীয়। এগুলোর নামগুলো আমাদের মনে রাখতে হবে, কষ্ট করতে হবে। আজকে কিন্তু ব্যাপক কষ্ট আজকে ক্লাসটাতে, বাট ক্লাস যদি করো ইনশাল্লাহ তোমাদের কোনো প্রবলেম হবে না। তোমাদের বই পড়ার সময় দেখবা সবকিছু খুব সহজ লাগতেছে। একটা আদর্শ ব্যাকটেরিয়ামের গঠনে আমরা চলে আসি। কোনটা কোনটা তোমাকে পড়তে হবে দেখো, আমি একটু দেখাই। কোষ প্রাচীর তোমাদের মনে আছে না? মিউকোপ্রোটিন অর পেপটিডোগ্লাইকেন দ্বারা তৈরি। প্লাস কি থাকে? টিকে যেন থাকে, টিকোইক অ্যাসিড, প্লাস মরে যেন না যায়, মুরামিক অ্যাসিড, তাই না? যদি এই মিউকোপেপটাইডটা যদি পুরু হয়, দেয়াল যদি পুরু হয় তাহলে রঙিন হবে, একে রং দিলে তাহলে গ্রাম পজিটিভ। এটা যদি পাতলা হয়, পাতলা
কোষ প্রাচীর যদি পাতলা হয়, নো কালার, তাই না, তাহলে গ্রাম নেগেটিভ, তাই না মুহিম? আচ্ছা, ক্যাপসুল, ব্যাকটেরিয়ার ক্যাপসুল থাকে একবারে বাইরের দিকে থাকে, ওষুধের বাইরে যখন ক্যাপসুল থাকে লাইক দ্যাট। ক্যাপসুল এভাবে মনে রাখবা, ক্যাপসুল কার্বোহাইড্রেট দ্বারা তৈরি। কত ক্যাপসুল, কত কার্বোহাইড্রেট। ক্যাপসুল তখনই ব্যবহার করে যখন তারা প্রতিকূল পরিবেশ থাকে। ফ্লাজেলা, দুইটাই কিন্তু প্রোটিন দ্বারা তৈরি। ফ্লাজেলা তৈরি ফ্লাজেলিন প্রোটিন দ্বারা, পিলি তৈরি হচ্ছে পিলিন প্রোটিন দ্বারা। কি তৈরি মুহিম? পিলিন প্রোটিন দ্বারা। দেখো পিলিনটা কি জানো? ব্যাকটেরিয়ার একটা চেহারা যে ছবি অ্যাড করি আমি, দেখো ভালো করে, এই যে দিস ইজ কল পিলিন। আর ফ্লাজেলা দেখছো এরকম, ফ্লাজেলা গেলে এরকম। মনে রাখবা ছবিতে হয়তো এগুলো কম দেওয়া আছে, বাট পিলিন বেশি থাকে সবসময়, 4-5 জুড়ে থাকে, ফ্লাজেলা কম থাকে। এটা দ্বারা কি মনে হচ্ছে না চলাচল করে না এটা? ইয়েস, ফ্লাজেলা দ্বারা কি চলাচলে সাহায্য করে। এটা দ্বারা কি মনে হচ্ছে? কাউকে গুতা দিতেছে, তাই না মুহিম? তাহলে ব্যাকটেরিয়া যদি আমাদের দেহে যুক্ত হইতে চায়, পোষক কোষের সাথে যুক্ত হইতেছে, এটা দ্বারা যুক্ত হয়। তাহলে পোষক কোষের সাথে সংযুক্ত, তাই না মুহিম? আচ্ছা, তোমরা যখন এই দুটার পার্থক্য পড়বা না, এই দুইটার একটা বক্স আছে কিন্তু নিচের দিকে, তখন দেখবা যে তোমার কাছে এটা খুব সহজ মনে হচ্ছে। আশা করছি কোনো ধরনের আর কোনো প্রবলেম নেই। শুধু একটা বৈশিষ্ট্য আমি এখানে দেখাবো, দেখো বই থেকে আমি পড়িয়ে দিচ্ছি। এটা সুতার মতো লম্বা, তাই না মুহিম? ফ্লাজেলাটা সুতার মতো লম্বা, বাট পিলিনটার দিকে দেখো এটা খাটো, ভেতরে কিন্তু ফাঁপা থাকে। হ্যাঁ, ভেতরে কি থাকে জানো? ফাঁপা থাকে। এটা একটু মাথায় রাখবো, খাটো ফাঁপা, দণ্ডের মতো না সুতার মতো মুহিম? দণ্ডের মতো। শক্ত না নরম? দেখে মনে হচ্ছে শক্ত। পড়া শেষ। মেসোসোম নিয়ে আমরা একটু কথা বলি। দেখো বলো তো মেজো মানে কি? এই বলো তো মেজো মানে কি? মেজো মানে মিডল। এই দেখো এদিকে মুহিব, কখনো যদি এরকম ভেতরে দিয়ে একটা পকেট তৈরি হয়, ভেতরে চলে গেল, তাহলে আমরা এটাকে বলতে পারি না এটা একটা সোম, একটা জিনিস। সোম মানে জিনিস, বডি। এটা একটা বডি বা জিনিস। মিডলের দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? মিডলের দিকে যাচ্ছে। সো মিডলের দিকে যে বডিটা যাচ্ছে তার নাম মিডল সোম বা মেসোসোম। কাজ কি? কাজ কি? দেখো ধীরে ধীরে যদি সে এরকম করে যায়, এরকম করে যায়, তাহলে আলটিমেটলি কি হবে? দাঁড়াও, আলটিমেটলি কি ভেতরে ভেতরে যেতে যেতে একসময় টাচ করবে না এই প্রান্তটাকে? কোষ বিভাজন হয়ে গেল না? এই বলো তো বিভাজন হইল কি না? ইয়েস, তাহলে আমরা লিখবো মেসোসোম কোষ বিভাজনে সাহায্য করে, তাই না মুহিম? প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম। দেখো এদিকে দেখো, এটা কি মনে আছে তোমাদের? বলো তো, চেহারাটা দেখে বলো তো এটা কিসের ছবি? হোয়াট ইজ দিস? ইয়েস, মাইটোকন্ড্রিয়া। তাহলে তোমরা বলো তো মাইটোকন্ড্রিয়া ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, গুরুত্বপূর্ণ এনজাইমগুলো কোথায় থাকে? বলো তো বলো তো বলো তো, কোথায় থাকে? ক্রিস্টিতে থাকে, তাই না? তাহলে তোমরা আমাকে বলো এটা কি অনলি কি মাইটোকন্ড্রিয়া, নাকি এটা একটা ব্যাকটেরিয়াও? ব্যাকটেরিয়ার ইকুইভ্যালেন্ট না? ইয়েস, ইটস এ ব্যাকটেরিয়াল ইকুইভ্যালেন্ট। তাহলে আমাকে বলো তো ব্যাকটেরিয়ার যে গুরুত্বপূর্ণ এনজাইমগুলো সব কোথায় থাকবে? এটা কি প্লাজমা মেমব্রেন না? এই ক্রিস্টিটাই কি প্লাজমা মেমব্রেন না? এটা কোষ ঝিল্লি না? এটা ইনার মেমব্রেন। তাহলে ব্যাকটেরিয়াতেও তুমি যদি চিন্তা করো যে ওদের কোষ ঝিল্লিতে, মাইটোকন্ড্রিয়ার যেমন কোষ ঝিল্লি বা ইনার মেমব্রেন, যেটাকে আমরা ক্রিস্টি বলছি, এই কোষ ঝিল্লিতে যেমন গুরুত্বপূর্ণ সকল এনজাইম থাকে, ব্যাকটেরিয়াতে গেলেও তুমি দেখবা ওই প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লিতে গুরুত্বপূর্ণ সকল এনজাইম থাকে। বুঝতে পারছো? স্যার পাতলার উপরে কি লিখছেন? কিসের উপরে মহিম?
এটা গ্রাম নেগেটিভ, পাতলার উপরে কি লিখছি, এ পাগলা দেখো। হ্যাঁ না না না, নয়েজ বাইরে কোথাও হয়েছে। আচ্ছা, এখন আমরা এই দুইটা জিনিস দেখব, একটা হচ্ছে প্লাজমিড, একটা হচ্ছে ক্রোমোজোম। তোমরা এবার আমাকে বলো তো, ক্রোমোজোমটা কি দ্বিসূত্রাকার এইরকম না, এরকম কি না? তাহলে তোমরা এবার আমাকে বলো তো, এই জায়গাটাকে যদি আমরা সামহাউ নিউক্লিয়াস ভাবি, আমরা বলি না এটা নিউক্লিয়াসের মতো, নিউক্লিয়য়েড, তাহলে তোমরা আমাকে বলো তো প্লাজমিড কি, এই যে এটা না, এটা প্লাজমিড না, দিস ইজ প্লাজমিড। তোমরা কি জানো প্লাজমিড কেন বলে? কারণ প্লাজম বা সাইটোপ্লাজমে থাকে, সে কোথায় থাকে? সাইটোপ্লাজমে থাকে। আইডি শব্দের অর্থ হলো আইডেন্টিক্যাল। এটাও ডিএনএ ছিল না মুহিম? নিউক্লিয়াস এলাকায় আছে বা নিউক্লিয়য়েড এলাকায় আছে, এটাও কি ডিএনএ কিনা? সাইটোপ্লাজমে আছে, বাট বোথ আর ডিএনএ, বোথ আর আইডেন্টিক্যাল জিনিস। ডিএনএ দুইটাই, নট একটা আরএনএ একটা ডিএনএ। যেহেতু দুইটাই ডিএনএ, এই জন্যই কিন্তু এখানে আইডি কথাটা আছে। প্লাজমিড থাকে সাইটোপ্লাজমে, বাট ডিএনএর আইডেন্টিক্যাল। তাহলে তোমরা এবার আমাকে বলো তো, তোমরা তো এই ক্রোমোজোম সম্পর্কে পড়বা, আমি একটু পরে বলতেছি। তাহলে বলো তো প্লাজমিড কি? সাইটোপ্লাজমিক ডিএনএ না? বলতো প্লাজমিড কি? এই প্লাজমিডটা কি? নিউক্লিয়য়েডের বাইরে না, সাইটোপ্লাজমে না? দিস ইজ সাইটোপ্লাজমিক ডিএনএ। এটাকে কি আমরা এক্সট্রা নিউক্লিয়ার ডিএনএ বলতে পারি কিনা? এটা যদি নিউক্লিয়াস বা নিউক্লিয়য়েড হয়, এর বাইরে কিনা সে, এক্সট্রা নিউক্লিয়ার ডিএনএ কিনা? পরীক্ষায় আসছিল এই প্রশ্নটা। দেখছো কনসেপ্ট কত জরুরি? পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসছিল। কারণ ভার্সিটিগুলোতে টিচাররা তো বিভিন্ন গবেষণা করে, তাই না? তো ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা করা বা বায়োটেকনোলজির কাজ করা একটা গুরুত্বপূর্ণ জিনিস ভার্সিটিতে। ভার্সিটিতে যাবা প্লাজমিড সম্পর্কে জানবা না, নিউক্লিয়াস ক্রোমোজোম সম্পর্কে জানবা না, হবেই না। সো প্রিয় স্টুডেন্ট, আবার দেখো, প্লাজমিডটা হচ্ছে একটি ডিএনএ, প্লাজমিডটা বৃত্তাকার, প্লাজমিডটা ছোট আকারে। যদি ছোট হয় তাহলে এখানে তথ্যও কম, তাই না মুহিম? তথ্য যদি কম হয় আমরা এটাকে বলতে পারি জিনের সংখ্যা কম বা অল্প জিন থাকে, অল্প জিন। এবং একটা দারুণ জিনিস হলো, সে কিন্তু নিজেকে ডাবল করতে পারে দরকারে, স্বপ্রজননক্ষম বা সেলফ রেপ্লিকেটিং, বা নিজে নিজেকে দুইটা করতে পারে। তোমরা কি শব্দগুলো বুঝছো? সাথে সাথে কারা কারা বই দেখতেছো আর কারা কারা দেখতেছো না? বই সব সময় হাতে রাখবা, মনে রাখবা রাজীব ভাই পড়াবে, রাজীব ভাই বোঝাবে, রাজীব ভাইয়ের কাজ কিন্তু এইটা। তোমাদের কাজ হলো বইয়ের সাথে মিলিয়ে নেওয়া। রাজীব ভাই যদি ভুলও পড়ায়, সাথে সাথে যেন ওটা তুমি মার্ক করে রাখতে পারো। আচ্ছা ভাইয়া এটা বলছে কিন্তু বইয়ে তো এটা আছে, এটা মার্ক করে রাখতে হবে। বই কাছে রাখবা, বই ছাড়া কোনোভাবে আগাবা না। অনলাইনে ক্লাসের একটা নিয়ম হলো, আমরা অনেক কথা বলতে পারি, অনেক বোঝাইতে পারি, যেটা অফলাইনে সম্ভব না। তাহলে এই সময় অবশ্যই বই কাছে রাখতে হবে। ওকে, আচ্ছা আমি আর একটু দেখি, এই যে ক্রোমোজোমটা নিয়ে আমরা একটু কথা বলি। তোমাদের কি মনে আছে যে এই ক্রোমোজোমটা অ্যাকচুয়ালি ইটস নট এ ক্রোমোজোম? ক্রোমোজোম হওয়ার জন্য যে হিস্টোন প্রোটিন লাগে, এর কিন্তু হিস্টোন প্রোটিন নাই। তাহলে এটাকে আমরা প্রো ক্রোমোজোম বলতে পারি কিনা বলো তো? এই যে এখানে দেখো, ডিএনএ প্লাস হিস্টোন ইকুয়াল ক্রোমোজোম, অনলি ডিএনএ প্লাস নো হিস্টোন। তাহলে এটাকে আমরা বলতে পারি না যে যদি হিস্টোন আসতো তাহলে এটাও ক্রোমোজোম হইতো। সো দিস ইজ প্রো ক্রোমোজোম। ক্রোমোজোম তৈরির আগের অবস্থা, হিস্টোন আসলেই সে ক্রোমোজোমে পরিণত হবে। বইতে প্লাজমিড নিয়ে এত কিছু নেই। এই যে দেখো, প্লাজমিড নিয়ে নাকি এত কিছু নেই। বৃহৎ ক্রোমোজোম ছাড়া একটু ক্ষুদ্রাকার, আমি বলছি না এটি একটু ক্ষুদ্রাকার, ডেফিনেটলি ইটস এ ডিএনএ, যে প্লাজমিডে লেখা আছে ডিএনএ। স্ববিভাজনক্ষম, আমি বলছি না সেলফ রেপ্লিকেটিং বা নিজে নিজে ডাবল করতে পারে, এই যে সেল ডিভিশন করতে পারে। স্বল্প সংখ্যক জিন, আমি বলছি না অল্প সংখ্যক জিন বা অল্প তথ্য আছে। তোমরা কি বলো, বইয়ে আর তথ্য নেই? বইয়ে সব আছে, এখানে প্রত্যেকটা শব্দ ইম্পর্টেন্ট। এখানে এটা যে ভেক্টর, এটা তো তোমরা জানো নাকি? এটা বাহক। বায়োটেকনোলজিতে আমরা অন্য একটা জিন এনে এটার ভেতরে দিয়েছি, এটা বাহক, এটা তো তোমরা জানো নাকি?
বইয়ে সব আছে, আমি যা বলছি বইয়ে সব আছে। আমি বাইরে থেকে কোনো ইনফরমেশন নিয়ে আসি না, আমি তোমাকে বইয়ের মধ্যে সব একসাথে করে দেখাইতে পারবো যে আমি যা বলতেছি বেশিরভাগ, বেশি 99% কথা বইয়ের ভেতর থেকে বলতেছি। ওকে, সো শেষ। ছোট একটা ব্রেক, কয় মিনিটের? 30, 20 না 10, 5 সেকেন্ডের ব্রেক। 5 সেকেন্ডের ব্রেক। আচ্ছা, তোমরা আমাকে এবার কও, এই যে জিনিসগুলা এগুলো লাগে, ভাইরাসটা কিরকম, এটা তো হচ্ছে যারা মাইক্রোবায়োলজিস্ট তাদের লাগে, কিন্তু সব ডাক্তারকে, যারা প্যাথোলজিস্ট তাদেরকে লাগে এটা। তো এইটা পড়ার সময় আমরা ভয় পাবো না। তোমরা আমাকে কথা দাও যে আমরা এখন এটাতে জার্নি করবো, কোনো ভয় পাবো না। খাঁচার ভেতর দিয়ে আমরা সুন্দরবন জার্নি করবো। ওকে মুহিন, দেখো আমি তোমাকে বুঝাই, তোমার ভালো লাগবে যে আচ্ছা এত সহজ। যেমন সি ফর কক্কাস, সি ফর সার্কুলার। কি মুহিম? কক্কাস মানে মনে রাখবা সার্কুলার বোঝাচ্ছে। তাহলে এই যে এখানে যতগুলো দেওয়া আছে সবগুলো কি কক্কাস ব্যাকটেরিয়া না? আস থাকলে সিঙ্গেল, আই থাকলে মাল্টিপল। তাহলে বলো তো এইটা কক্কাস হলে এইটা কি কক্কাই না? বলো বলো বলো, বুঝছো কিনা? মুহিব ভাইকে নিয়ে কোনো কথাই বলো না, মুহিব ভাইয়ের বিয়ে হয়ে গেছে। মেয়েরা তো কথা বলবাই না, ছেলেরাও কথা বলবা না। মুহিব ভাইকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আবার এখন বলতেছে, আবার বলেন স্যার। গোল হলে বলা হয়, একটা হলে বলা হয় কক্কাস। আস মানে সিঙ্গেল, বায়োলজিতে আস, আম মানে সিঙ্গেল, আই যদি থাকে তাহলে মাল্টিপল, মানে প্লুরাল আর কি। তাহলে বলো কক্কাই, এইটা না কক্কাস, দিস ইজ কক্কাস। আর এগুলা কি? অনেকগুলো আছে, দিস আর কক্কাই। ঠিক আছে, এখন আমরা দেখি এক এক করে। কক্কাস গুলাকে দেখো 1, 2, 3, 4, 5 অনেক ভাগে ভাগ করেছে। বলতো মাইক্রো কথাটা দ্বারা একটা বোঝাইছে না বহু বোঝাইছে? কয়টা বোঝাইছে মুহিম? মাইক্রো মানে পুচকি একটা, এই দেখেন একজন বলছে বহু। মাথার মধ্যে বাড়ি দেওয়া লাগবে তোমার, স্মৃতি ফিরে পাবা। মাইক্রো মানে হচ্ছে কম, একটা, ওইটা তাহলে আমরা আরেকটা নাম বলতে পারি মোনোকক্কাস। তাহলে নাম দেখে বলো তো, মোনোকক্কাস বা মাইক্রোকক্কাস যদি কখনো বলে তাহলে আমরা কয়টা ব্যাকটেরিয়া পাবো এবং ব্যাকটেরিয়াটা দেখতে কেমন হবে? ব্যাকটেরিয়া দেখতে গোল হবে, একটা পাবো, তাই না? শেষ। এই যে দেখো তো, নাম দেখে কি আমরা পারতেছি মাইক্রোকক্কাস ডিনাইট্রিফিকেন্স? বলো তো মাইক্রোকক্কাস, দ্যাট মিনস মাইক্রোকক্কাস, তাহলে বলো তো কয়টা সিঙ্গেল থাকে না? এখানে তোমরা শুধু আমাকে এটা বলো যে পরীক্ষায় কি অপশন অনলি দিলে এটা দিতে পারে, দুইটাই যদি দেয় তাহলে পুরোটাই দিবে। অনলি স্পেসিসের নাম ইউজুয়ালি দেওয়া হয় না, তাহলে চিন্তার কিছু নাই। আচ্ছা এবার বলো, যদি দুইটা করে একসাথে থাকে তাহলে এটাকে আমরা মাইক্রোকক্কাস মোনোকক্কাস না বলে কি বলবো মুহিম? ডিপ্লোকক্কাস। ডিপ্লোকক্কাসে কয়টা থাকবে? দুইটা। এই যে দেখো নিউমোনিয়া যে ঘটায় সে হচ্ছে ডিপ্লোকক্কাস, দুইটা কক্কাস থাকে, দুইটা গোল গোল ব্যাকটেরিয়া থাকে। ঠিক আছে, এবার চলেছি টেট্রাকক্কাস। টেট্রা মানে কি? 4। এই যে ছবিটা কি টেট্রাকক্কাস না মুহিম? তাহলে এই যে দেখো টেট্রাজেনা একটা কথা আছে, গ্যাপ কিয়া টেট্রাজেনা আছে কিনা? তো এইটা যদি কখনো গ্যাপ কিয়া দেয়, টেট্রাজেনা যদি না দেয় তাহলে একটু হইতে পারে। তাহলে তোমরা বলবা क्या 4 है, হ্যাঁ কিতনা সুন্দর 4 है। তুমি সৌম্য সরকার হচ্ছে 4 নিচ্ছে, তুমি খুব খুশি হয়ে বলছো কিতনা সুন্দর। সো কিয়া কথাটা থাকলে সো দিস ইজ 4। ওকে মুহিব, আচ্ছা বাদ দাও, এটা থাকবে না, যদি পুরোটাই থাকবে আমরা এক্সপেক্ট করতেছি পুরোটা থাকবে। তো টেট্রাজেনা দেখে মনে হবে আচ্ছা এটা তো টেট্রাকক্কাস। এবার চলে আসি হোয়াট ইজ স্ট্রেপ্টোকক্কাস। প্রিয় স্টুডেন্ট, স্ট্রেপ্টো মানে হচ্ছে স্ট্রেইট, এইভাবে মনে রাখবে, স্ট্রেপ্টো মানে হচ্ছে স্ট্রেইট। মানে কেমন জানো, এই যে
এরকম একটা স্ট্রেট, একটা চেইনের মতো কিছু একটা হবে। ওকে, দেখছো লম্বা। তাহলে বলো তো এই ছবিটা না স্ট্রেপ্টোকক্কাস? তাহলে নামের মধ্যে দেওয়া আছে দেখো, এইরকম যদি হয়, স্ট্রেপ্টো মানে স্ট্রেট যদি হয়, দ্যাট মিনস মালার মতো দেখতে। পরীক্ষায় আসবে মালার মতো দেখতে কক্কাসকে কি বলে? খুব সহজ। আচ্ছা মালা আগে বানাই, মালা 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 মালা। ও আচ্ছা, এগুলো তো সব কক্কাস এবং সবাই মিলে স্ট্রেট হয়েছে। সো দিস ইজ স্ট্রেপ্টোকক্কাস। এই যে দেখো স্ট্রেপ্টোকক্কাস লেকটিস। পারবা কি না? আচ্ছা, এবার চলে আসি আমরা স্টেফাইলোকক্কাস। ওকে, স্টেফাইলো শব্দের অর্থ হলো ফলের মতো। এভাবে মনে রাখবা, স্টে, ওকে মুহিব, স্টেফাইলো। ফাইলো মানে হচ্ছে মনে রাখবো এরকম ফল। তাহলে ফল মানে কি? থোকা থোকা আঙ্গুরের মতো, তাই না মুহিম? তাহলে এইটাকে বলা হয় স্টেফাইলোকক্কাস। ঠিক আছে, এই যে এটা হচ্ছে স্টেফাইলোকক্কাস। ওকে, তা প্রমাণ কি দেখো, স্টেফাইলো ফল, ফল মানে হচ্ছে আঙ্গুরের থোকার নেই দেখতে। নাম নিয়ে তোমাদের চিন্তাই করতে হবে না, ইনশাল্লাহ পারবা। ওকে, আচ্ছা সারসিনা। সারসিনা হচ্ছে এরাও দেখতে, বাট দেখো এই যে যে ঘনতলের মতো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবকিছু সমান। নামের মধ্যে কেন আছে সারসিনা লুটিয়া। ওকে, তাহলে শুধু এইটাই প্রবলেম, সারসিনা কক্কাস হবে নাকি পরবর্তী কোনো উদাহরণের আন্ডারে পড়বে, এইটা নিয়ে একটু তোমাদের ক্যাচাল হইতে পারে। তাহলে তোমরা এইভাবে মনে রাখবা, সারসিনা পৃথিবী গোল, যেহেতু পৃথিবী গোল তোমাকে আমি ছাড়ছি না। তাহলে বলো তো, ছাড়ছি না মানে গোল, গোল মানে কক্কাস। বলো। হ্যাঁ, সারের সঙ্গে সবাই সমান, এই তো মারি ফেলাইছে, মারি ফেলাইছে। আচ্ছা, সারসিনা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান। তো এখানে একটা কথা হচ্ছে ঘনতলের মতো এরা গঠন করে সারসিনা। ওকে, সারসিনা পৃথিবী গোল, তাহলে সারসিনা অ্যাকচুয়ালি গোলাকারের মধ্যে। ওকে, আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে বেসিলাস। আমরা তো এই ধরনের ব্যাকটেরিয়া দেখলাম, আমি এগুলো মিশাই দিই, এগুলো তো তোমরা লিখে ফেলছো, লিখে ফেলছো কিনা বলো? তোমরা যদি লিখে ফেলো তাহলে আমি এটা মিশাই দেবো। ওকে মুহিম, আচ্ছা এত পড়ে লাভ কি এই জীবনে মুহিম? এত পড়ে লাভ কি? হুট করে আমার এক ফ্রেন্ড আছে, হ্যাঁ, আমি যখন মেডিকেল ফার্স্ট ইয়ারে পড়ি, খুব ভালো পড়াশোনা করতেছি, লোকজন আমার নাম দিয়েছে আতেল। যে কোনো জায়গায় খুব পড়াশোনা করলে বলা হয় আতেল। তো এইভাবে 1.5 বছর খুব আতেলের মতো পড়াশোনা করেছে। তো আমার এক ফ্রেন্ড আছে, সে আরেকটা মেডিকেলে পড়ে, সে আমাকে ফোন করে বলে, রাজীব জীবনটা খুব বড় না, জীবনটা খুব ছোট, 21 বছর পার হয়ে গেছে, আর 20টা বছর এনজয় করতে পারবি। 40-এর পর হাই প্রেশার, হার্ট অ্যাটাক, স্ট্রোক এই ধরনের সম্ভাবনা বাড়বে, ফ্যামিলি থাকবে, তখন জীবন এনজয় করা যাবে না, এত পড়াশোনা করে কি হবে? আমি বললাম বাহ, দারুণ কথা বলেছো তো। পরের দিন পরীক্ষাটা আমি মিস দিলাম, দিয়ে আমি ঢাকায় চলে আসলাম ফ্রেন্ডের সাথে, একেবারে পুরো সোহরাদি উদ্যানে সারা দিন ঘুরলাম। আমার ফ্রেন্ড স্মোকিং করতো, আমিও দেখো, আমিও তার সাথে স্মোকিং করতেছি না, আমি তখন এক খাইতেছি, চকলেট খাইতেছি। এটা তো বলা যাবে না, বললে বললো রাজীব ভাই স্মোকিং করে। তোমরা আমাকে, আমি অনেক আগে থেকে তোমাদের বলি, টিচারকে কখনো ফলো করবা না। টিচার যদি গুড ওয়ার্ডস বলে এটা ফলো করবা, টিচারকে কখনোই ফলো করবা না। অনলাইনে এত এত টিচার আমি দেখছি, বাইরে একরকম, ভেতরে এত এত বদমাস, এত এত বদমাস। সবচেয়ে আহ, সবচেয়ে মানে স্মার্টেস্ট মানুষটা, সবচেয়ে ভালো টিচারটাও ভেতরে ভেতরে খুব খারাপ, ছোট লোক। বুঝছো? তোমরা তো তারপরে কোনো একটা টিচারকে ফলো করো, তার হয়ে লড়ো, তার জন্য অন্যকে গালিগালাজ করো, তোমাদের তারপরে একটা আইডিওলজি আছে। টিচারদের কোনো আইডিওলজি নেই ম্যাক্সিমাম। দু একজন ভালো থাকতে পারে, যারা এই ভিডিওটা যদি কখনো দেখো, কোনো দিন যদি কেউ দেখে ফেলে, তাহলে তাদের জন্য বলতেছি, তারা ওই 2-1 জনের মধ্যে। সো আমি খুব ক্লোজলি দেখছি। তো আমি যে গল্পটা বলতেছিলাম, তারপর আমি সোহরাওয়ার্দীতে তার সাথে হাঁটাহাঁটি করলাম,
একদিন থেকে আচ্ছা আজকে গিয়ে কি হবে, আরো 2-4 দিন থাকি, এভাবে করতে গেলে আমি 7-10 দিন থেকে গেলাম ঢাকা শহরে। না, এটা নিয়ে কেউ রিল বানাবেন না, হ্যাঁ, এগুলো ভালো জিনিস না। সো কি কইতে চাইলাম, কোথায় চলে গেলাম, অত পড়ালেখা করে কি হবে। সো তারপর তারপর আমি লেখালেখি করলাম, একটা বাইক কিনলাম। আমার এখন কাজ হলো আমি চে গুয়েভারা, চে গুয়েভারা যখন মেডিকেলে পড়াশোনা করতো তখন ওনার কাছে একটা ডায়েরি ছিল এবং একটা রয়্যাল এনফিল্ড ছিল। উনি পুরো ল্যাটিন আমেরিকা ওইটা দিয়ে ঘোরাঘুরি করছে স্টুডেন্ট লাইফে, এরপর বিপ্লবী হয়। তো আমি তো আর চে গুয়েভারা না, বাট আই হ্যাভ ট্রাইড। আমি পুরো উত্তরবঙ্গের সবগুলো ডিস্ট্রিক্ট, সবগুলো জঙ্গল, সবগুলো নদী, সবগুলো স্পট সব দেখে ফেলছি। আমি ঢাকা শহরে যখন মুভ করতাম ওই বাইকে মুভ করতাম, কারণ আমার মোশন সিকনেস ছিল, গাড়িতে গেলে খুবই খারাপ লাগতো। সো চে গুয়েভারার মতো একটা আমি লাইফস্টাইল তখন অ্যাডপ্ট করি। বাট একটা সময় গিয়ে আমি বুঝতে পারি যে এত বেশি এনজয় করা উচিত না, যাতে শেষ জীবনে গিয়ে আবার কষ্ট পাইতে হয়। আচ্ছা লাইফটা যদি তখন অমন করতাম আজকে আমার একটু কমফোর্ট থাকতে পারতো। সো এত বেশি এনজয় করা যাবে না। পড়ালেখা অনেক গুরুত্বপূর্ণ জিনিস, এটা তোমরা অনেক পরে বুঝবা। এখন পর্যন্ত যেহেতু তোমরা লাইভ ক্লাস করতেছো, আমি ধরেই নিচ্ছি যে তোমরা ইনশাল্লাহ কেউ লাইফে ফেস করবে না। 32,000 স্টুডেন্ট টুয়ার্ডস 33। চিন্তা করে দেখো লাইভে কয়জন, 111 জন এখানে, আর হচ্ছে ফেসবুকে একটা সার্টেন অ্যামাউন্ট স্টুডেন্ট। চিন্তা করো বাকি স্টুডেন্ট কোথায়, পড়ালেখা করতেছে না, ডিপ্রেশন, এলোমেলো, গোছাইতে পারে নাই। বুঝতে পারছো? ওদিকে কতজন, 614, 700, মানে 750 জন স্টুডেন্ট ক্লাস করছে। বাকিদের কি অবস্থা? সো তোমরা কি তাদের থেকে ভালো আছো না? আছো। কালকে যদি তোমার প্রশ্ন হয় ক্লোজ স্টেডিয়াম থেকে, হ্যাঁ বাধ্যতামূলক অবায়বীয়, তুমি পারবা, আচ্ছা অবায়বীয় পরিবেশে তাকে থাকতে হবে, ক্লোজ ক্লোজ, রাজীব ভাই পড়াইছে মনে আছে। সো এভাবে এভাবে তুমি কিন্তু পরীক্ষার হলে তাদের থেকে আগে থাকবে, এবং তাদের কি ফিল হবে জানো, আরে আর অল্পের জন্য হইল না, ভালো করে যদি পড়তাম, শেষে যদি 10টা ক্লাস করতাম। তোমাদের যেন এই আফসোসটা না থাকে। আফসোস খুব খারাপ জিনিস, সারা জীবন কষ্ট দিবে। আমরা দুই ফ্রেন্ড একসাথে হয়েছিলাম, ও ভালো করছে আমি খারাপ করছি, এই গল্প নিজের বাচ্চাকে বললে নিজের বাচ্চাও বিরক্ত হয়ে যাবে যে আমার বাপ এত খারাপ, নিজের সময় পড়ালেখা করে নাই, খালি এই গল্প আমার শোনায়। আমার বাপ মাঝে মাঝে এই গল্প শোনায়। আমার বাপ তো আর জানে না যে তার ছেলে কত জিনিয়াস। আচ্ছা এদিকে আসি, বেসিলাস। ওকে, বেসিলাস মানে হচ্ছে রড, আর রড মানে হচ্ছে দণ্ডাকার। ওকে ওকে, রড মানে হচ্ছে দণ্ডাকার। দেখো মোনোবেসিল আছে, তাহলে বলো তো কয়টা রড থাকবে? এরকম একটা। ডিপ্লোবেসিল আছে, তাহলে কয়টা রড থাকবে মুহিম? 2টা। রাইট, নাম দেখে বোঝা আছে। দেখো বেসিলাস অ্যালবাস, বলো তো এলটা 1-এর সাথে যাচ্ছে না এলটা 2-এর সাথে যাচ্ছে? 1-এর সাথে যাচ্ছে। তাহলে বেসিলাস অ্যালবাস হচ্ছে একটি বেসিলাস বা মোনোবেসিলাস। ওকে, এইভাবে মনে রাখবা। এবার বলো ইস্ট্রেশিয়া কোলাই, মনে রাখবা এইটা হচ্ছে সেই এক ব্যাকটেরিয়া যেটা আমরা সবসময় পড়ে আসি, ইস্ট্রেশিয়া কোলাই। তাহলে ডেফিনেটলি ইটস এ মোনোবেসিলাস। মনে থাকবে ইস্ট্রেশিয়া কোলাই বা ই কোলাই, দ্য টপ ওয়ান, আমাদের মিথজীবী ব্যাকটেরিয়া আমাদের শরীরে আছে। বুঝতে পারছো? আছে তো, এখন মরার পর সবার আগে সে আমাদের পেটের মধ্যে পচন সৃষ্টি করবে, করে পেট ফুলাই দিবে, পানির নিচে যদি ডুবে থাকি পানি থেকে ভাসায় দিবে। ডিপ্লোবেসিলাস, ডিপ্লোবেসিলাসের নামটা এখানে তো দেখা যাচ্ছে না, আমি একটু নিজে দেখি। এগুলো আমি মুখস্থ করি না, যখন করছি তখন করছিলাম, এখন এগুলা ক্যাসালের মধ্যে আমি নাই। আচ্ছা, মরাক জেলা লেগুনাটা, ডিপ্লোবেসিলাস, মরাক জেলা লেকুনাটা, এটা আমরা কেমনে মনে রাখতে পারি? মরাক জেলা ডিপ্লোবেসিলাস, এই কেমনে মনে রাখা যেতে পারে বলো? এমবিবিএস এর জন্য ইম্পর্টেন্ট কিনা? ডেফিনেটলি সব এমবিবিএস এর জন্য ইম্পর্টেন্ট। ওকে,
তাহলে এই যে মরাগ জেলা দেখো, এটা আমি তোমাদের একটু মনে রাখি এইভাবে। হ্যাঁ, কোনটা কোথায় গেছে, এটা এখানে। ওকে ওকে ওকে, মরাগ জেলা। তো তোমরা এইভাবে মনে রাখো যে মরার ব্যাপার যখন থাকে তখন আমাদের দুইটা জিনিস আছে, একটা আছে ইহকাল এবং পরকাল। কয়টা আসে? দুইটা। তাহলে মরাগ জেলা মানে হচ্ছে দুই, মরার আগের জীবন, মরার পরের জীবন। এই মনে থাকবে না? এখন শুনে মনে থাকবে, এটা তখনই শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি হবে যখন তুমি আমার একা একা পড়তে বসবা। ওকে, যখন একা একা পড়তে বসবা তখন শর্ট টার্ম মেমোরিগুলো এখান থেকে আমাদের গিয়ে লং টার্ম মেমোরি, যে মেমোরি পোর্শনটা রয়েছে সেখানে গিয়ে ডিপোজিট হওয়া শুরু করে। যে কোনো জিনিস বারবার রিপিট করলে, যে কোনো জিনিস বারবার রিপিট করলে শর্ট টার্ম থেকে লং টার্মে ডিপোজিট হয়। ওকে, তাহলে মরামরির ব্যাপার স্যাপার থাকবে, দ্যাট ইজ ডিপ লো। আর মরার পর তো আমরা এরকম সোজা হয়ে থাকি, থাকি না? রাইট? তাহলে ডেফিনেটলি বেসিলাস নাকি কক্কাস? কক্কাস তো গোলাকার, বেসিলাস, ডিপ্লো বেসিলাস, মরাক জেলা, ডিপ্লো বেসিলাস। প্রিয় স্টুডেন্ট, এবার চলে আসে স্ট্রেপ্টো বেসিলাস। বলো তো স্ট্রেট মানে কি? চেইনের মতো ছিল না? এই যে দেখো স্ট্রেপ্টো বেসিলাস, এই দেখো চেইনের মতো, দেখছো? নামের মধ্যেই আছে। আচ্ছা, এবার চলে আসে কক্কো বেসিলাস। কি মুহিম? আচ্ছা, বেসিলাস মানে রড, কক্কো মানে হচ্ছে গোল। এটা আবার কি জিনিস? তাহলে এটা একটু আমাদের দেখতে হবে, কক্কো বেসিলাস কোনটা এখানে খাইছে রে। এই যে এটা, এটা বেসিলাস। দিস ইজ বেসিলাস, বাট এটা একটু গোলাকার হয়ে গেছে, তাহলে এটাকে আমরা বলবো এটা বেসিলাস, ঠিক আছে, বাট একটু গোল। কক্কো বেসিলাস মনে থাকবে। এই যে দেখো নামের মধ্যে আছে। ওরে নাই তোরে মুহিম, এই দাঁড়াও, খুবই গুরুত্বপূর্ণ এটা কক্কো বেসিলাসটা মনে রাখা। কারণ কি জানো? সালমোনেলা দ্বারা টাইফয়েড হয়। টাইফয়েড খুব কমন একটা জ্বর, টাইফয়েড রোগ। মাইক্রোব্যাকটেরিয়াম দ্বারা যক্ষা হয়, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এটা তোমাকে মনে রাখতেই হবে। তাইলে আমরা এক কাজ করি, কক্কো বেসিলাস। ওকে মুহিব, কক্কো বেসিলাসটা আমরা এভাবে মনে রাখি। সেটা হলো, তোমরা যদি নিজেদের মতো করে মনে রাখতে পারো ইটস ওকে, বাট আমি বলবো যেহেতু এটা একটা ডাবল মিনিং করতেছে, একই সাথে দুইটা, তাহলে এটার উদাহরণ হবে দুইটা। কোন দুইটা? একটা হচ্ছে পেটে ঘা আর একটা ফুসফুসে ঘা। পেটে ঘা মানে টাইফয়েড, ফুসফুসে ঘা মানে হচ্ছে যক্ষা। তাহলে আমরা আরেকবার চলে আসি, কক্কো বেসিলাস। এই পরীক্ষায় এগুলো আসবে, এই জন্য আমি এখানে যথেষ্ট সময় নিচ্ছি। এইটাতে আমি সময় নিব, আর একটা সময় নিব আমি হচ্ছে উপকারিতা অপকারিতাতে। আমার 100% কাভার হয়ে গেল ভার্সিটির জন্য। মোহেব, আচ্ছা এইভাবে দেখো, কক্কো বেসিলাস, আমি আরেকবার বলছি শুনে রাখো। এরা বেসিকলি বেসিলাস, শেষে যে অংশটা আছে কক্কো বেসিলাস, শেষে বেসিলাস কথাটা আছে, তাহলে এরা বেসিলাস বা রডের মতো লম্বা। বাট কক্কো বলছে যেহেতু, তাহলে একটু গোলাকারও হবে, ডিম্বাকার আর কি, এইরকম হবে। যেহেতু ডাবল মিন করতেছে, তাহলে দুইটা দুইটা হচ্ছে এক্সাম্পল আছে। কোন এক্সাম্পল? দুই ঘা, একটা হচ্ছে পেটে ঘা, একটা ফুসফুসে ঘা। পেটে ঘা হচ্ছে এন্টেরিক ফিভার বা টাইফয়েড, সালমনেলা যেটা আর কি। ওকে, সালমনেলা। আর যক্ষা, যক্ষা মানে হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম। এ নিজেরা ঠিক করে নিব, সব আমার পড়াইতে হবে। হেয়ার ইজ পেলিসেড বেসিলাস। একটু খেয়াল করে দেখো, এখানে একটা টার্ম দেওয়া আছে, ওলিক টিস্যুর ন্যায় গঠন করে। কি গঠন করে? ওলিক টিস্যুর ন্যায় গঠন করে। তোমরা আমাকে একটা জিনিস শুধু বলো তো, এই যে এরা যে এখানে একসাথে আছে, এগুলোকে দেখে কি মনে হচ্ছে? ভাজক টিস্যু চ্যাপ্টারটা পড়ছিলাম না আমরা, দেখে কি ভাজক টিস্যুর মতো মনে হচ্ছে না? হ্যাঁ, তো ভাজক টিস্যুর মতো মনে হলে এরা কি টিস্যু, নাকি প্রত্যেকটা কোষ আলাদা আলাদা ব্যাকটেরিয়া এবং আলাদা আলাদা তাদের স্বতন্ত্র জীবন আছে? ডেফিনেটলি আলাদা আলাদা স্বতন্ত্র জীবন আছে। তাহলে একটু জিনিস খেয়াল করো, একসাথে দেখলে মনে হচ্ছে সবগুলো একসাথে হয়ে আছে, টিস্যু ফিল হইতেছে, বাট এরা কেউ একক, মানে একসাথে না, এরা সবাই আলাদা আলাদা থাকতে পারে। সো দে আর নট টিস্যু, এটা মাথায় রাখবা। যদি এমন হইতো ব্যাকটেরিয়াগুলোকে সবসময় একসাথেই থাকতে হবে, তাছাড়া কাজ করতে পারবে না, তাইলে এটা আমরা অলিক টিস্যু বলতাম না, আমরা সরাসরি টিস্যুই বলতাম। তাহলে আবার দেখো, আমি আরেকবার বলছি, যারা বোঝো নাই তারা দেখো। টিস্যু মানে হচ্ছে যখন অনেকগুলো কোষ একসাথে থাকবে, ঠিক আছে, এটা তো তোমরা জানো, একগুচ্ছ কোষ। অলিক মানে হচ্ছে এরা একগুচ্ছ আছে সবাই কোষ, বাট এরা আলাদা আলাদা থাকতে পারে, এরা কেউ কাউরের সাথে না থাকলেও টিকে থাকতে পারে। বোঝোই নেই? আরেকবার বলবো, পরীক্ষায় আসবে, অলিক টিস্যুর মতো
ব্যাকটেরিয়া কোনগুলা? খুব সিম্পল, পেলিসেড বেসিলাসটা। ওকে, তাহলে আমি আরেকবার বলছি, এই অংশটার দিকে শুধু তাকাও। টিস্যু মানে হচ্ছে এক গুচ্ছ, দেখো একটা গুচ্ছ হয়ে ওরা আছে, আছে না মহিম? এই পর্শনটা তো গুচ্ছ, দেয়ার টিস্যু একসাথে থাকে। অলিক শব্দটার অর্থ হলো যে তারা আসলে একসাথে থাকে, এখন তারা সব সময় একসাথে থাকবে না। টিস্যু মানে কি একসাথে থাকে, একই কাজ করে, এক জায়গা থেকে তৈরি হয়, তাই না? তাহলে অলিক টিস্যু মানে কি, থাকলেও এক জায়গায়, এরা আসলে এক জায়গা থেকে তৈরি হয়নি, এরা একসাথে কাজ করে না, এরা ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করে। ওকে, ব্রেকের সময় হয়ে গেছে, এখন আমি নামাজের ব্রেক দেবো। সো এইটা আমি একটু দেখি, দেখো ল্যাম্প্রোপেডিনা স্পেসিস, তাহলে মনে রাখবা পেলিসেড বেসিলাস পেডিনা, পেডিনা পেলিসেড, পেডিনা পেলিসেড। সামনে পরীক্ষা আসতেছে, ইনশাল্লাহ মনে থাকবে। সো এইটা দিয়ে আমি নামাজের ব্রেক দিচ্ছি, পেডিনা মুহিম পেলিসেড। অলিক টিস্যুর মতো হচ্ছে পেলিসেড, এটা মাথায় রাখবা। আমি ক্লাস শেষ করে এই প্রশ্নটা যখন আবার করবো তখন দেখবা তোমার ঠিক হয়ে গেছে। বাই।
হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই আছো তো নাকি? চলে গেছো সবাই? ওকে, আচ্ছা। সো আমরা আরেকবার দেখি। পেলিসেড, পেলিসেড প্যারেনকাইমা, পেলিসেড বেসিলাস হচ্ছে ওলিক টিস্যুর মতো দেখতে। এরা দেখো টিস্যুর মতো তৈরি হয়ে আছে। ভাজক টিস্যু চ্যাপ্টারটা তোমরা যদি টিস্যু চ্যাপ্টারটা পড়ে থাকো তাহলে দেখবা ওখানে এরকম ছবি আছে, বাট দে আর নট টিস্যু, বেসিক্যালি দে আর ব্যাকটেরিয়া। আচ্ছা, পেলিসেড পেটিনা ডান। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা পড়তে হবে সেটা হলো কমা আকৃতি। এইটা, এটা হচ্ছে ভিব্রিও কলেরি। মনে রাখবা, কতে কলেরি কতে কমা। ভিব্রিও কলেরি একটা ছবি আমি দিচ্ছি, দেখো চেহারাটাই যে এইরকম কমার মতো না মুহিব, এবং এর একটা মাত্র ফ্লাজেলা আছে, একটু পরে আমরা শিখবো। তাহলে কমা আকৃতির কলেরি, তাহলে কলেরার যেটা সেটা হচ্ছে কমা আকৃতি, ডান। ওকে, আচ্ছা, ভিব্রিও মানেই কিন্তু কমা। এবার চলে আসি স্পাইরিলাম। স্পাইরিলাম নাম দেখে বোঝা যাচ্ছে স্পাইরিলাম মাইনাস। বহুরূপী, প্লিওমরফিক। এই দেখো রাইজোবিয়াম স্পেসিস, এরা হচ্ছে বহুরূপী। দেখো এখানে কিন্তু বায়াম বা বহু কথাটা আছে, বহুরূপী। বায়াম কথাটা আছে না, বায়ম, বহু। ওকে, আচ্ছা আচ্ছা, বাদ দিই আমরা এটা। স্টিলেট, স্টেলা মানে কিন্তু স্টার। ওকে, তাহলে স্টিলেট বা স্টার শেপ হচ্ছে এই যে দেখো এখানে লেখা আছে স্টেলা বা স্টার স্পেসিস গুলা, স্টেলা স্পেসিস গুলা বর্গাকৃতির। দেখো এই যে হ্যালো কোয়াড্রেটাম, এই যে কোয়াড্রেটাম মানে তো বর্গ, তাই না? কোয়াড্রে মানে ওখানে তো বর্গ দেওয়া আছে, ডান। লাস্টে যেটা সেটা হলো ফিলামেন্টাস বা সুতার মতো। এই দেখো ক্যান্ডিডা, এটা কিন্তু সুতার মতো। আমি তোমাদের আরেকবার বলছি, আমাদের মুখে বা যে কোনো জায়গায় সাদা রঙের ছত্রাক ফাঙ্গাল ইনফেকশন হয় না, সাদা, এগুলো কিন্তু এরকম সুতার মতো। বুঝতে পারছো মহিম? সুতার মতো। তাহলে তুমি যদি এই ক্যান্ডিডা এটা যদি মনে রাখতে পারো যে এটা তো সাদাগুলা, তাহলে এইভাবে মনে রাখো। আচ্ছা, ক্যান্ডি, ক্যান্ডি খেলে তো সাদা সাদা ছত্রাক হয়, তাহলে ক্যান্ডিটা হচ্ছে সাদা ছত্রাকের মতো বা সুতার মতো। আচ্ছা বাদ দাও, বহু হয়েছে, এখন আমরা এগুলোর মধ্যে নাই। এখন আমরা চলে আসি ব্যাকটেরিয়ার শ্রেণী বিভাগ। তোমরা সবাই এখানে আছো? আছো তো নাকি? সবাই আছো তো? আচ্ছা, কি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলতেছে? বিশাল বিশাল মেসেজ দেখতেছি। আচ্ছা, তো তোমরা উইকলি এক্সাম, তোমরা নিজেরা করবা, আলাদা চ্যাট গ্রুপ করবো, ওখানে তোমরা নিজেরা নিজের মধ্যে কথা বলবা। ওকে, একজন একজনের সাথে কথা বলবা, ঝগড়া করবা, ইভেন পছন্দ করে ফেলবা, ইটস ওকে, বাট ক্লাসরুমের মধ্যে এইগুলো চলবে না। আমি তো দেখি তোমরা কি করতেছো। আমার 3-4টা স্টুডেন্ট ছিল, 5 জনের মতো মনে হয়, ফেনী থেকে। তো ওরা একবার বায়োলজি হেটার্সকে মাস্ক বানায় পাঠাইছিল কোভিডের সময়, হাতে আর্ট করা মাস্ক। তো এদের সবার টার্গেট ছিল মেডিকেলে পড়বে, একজন বাদে সবাই মেডিকেলে পড়ে, একজন বাদে সবাই মেডিকেলে চান্স পেয়েছে, একজন হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আছে। তো এরা এরকম কমেন্ট বক্সের মধ্যে সারাক্ষণ আলোচনা করতো। তো এইটা এদের পার্সোনাল মেসেঞ্জারের মধ্যে ছিল। সো হয় ওদের মধ্যে কমিউনিকেশন আছে, আজীবন থাকবে। অনলাইন ক্লাস করতে এসে কার কতজনের সাথে বন্ধুত্ব হয়ে যাইতেছে, তাই না? অনলাইন ক্লাস করতে গিয়ে ভার্সিটিতে অলরেডি চলে গেছে, মেডিকেলে চলে গেছে, কতজনের মধ্যে হয়ে যাচ্ছে। এখন ক্লাসের সময়, হ্যাঁ, খারাপ করার পর দেখবা যে দলের একটা না একটা স্টুডেন্ট থাকবে যে ভালো করবে না, তার জায়গায় নিজেকে একবার কল্পনা করবা। আচ্ছা, আমরা এখন একটা জিনিস দেখবো, সেটা হলো ট্রাইকোম। ওকে, দেখো তোমরা, ট্রাইকোম, ট্রাইকোম মানে হচ্ছে হেয়ার বা রোম। এই যে গায়ের মধ্যে রোম দেখতে পাচ্ছ না, লোম বা হেয়ার, দিজ আর ট্রাইকোম। তাহলে বলো তো, এ ট্রাইকাস মানে কি? এ মানে কি? অ্যাবসেন্ট না? এই বলো, এ মানে কি? অ্যাবসেন্ট। তাহলে এইভাবে মনে রাখো যে এই যে এটা হচ্ছে অ্যাট্রাইকাস,
ওকে, অ্যাট্রাইকাস। মোনোট্রাইকাস, মনে রাখবা মোনোট্রাইকাসে একটা থাকে। তাহলে আমি একটা ছবি অ্যাড করি মোনোট্রাইকাসটা, এইভাবে মনে রাখবা মোনোট্রাইকাস, কমা আকৃতির, আর একটু বাড়াই দিলাম, দেখছো ইটস এ কমা আকৃতির বা ভিব্রিও কলেরি। তোমরা পড়ছো না যে কলেরা কমা আকৃতির ব্যাকটেরিয়া, একটু খেয়াল করো নিচেই যে একটা ফ্লাজেলা আছে মোনোট্রাইকাস, তাহলে কলেরার যেটা সেটা অ্যাকচুয়ালি এক ফ্লাজেলা যুক্ত বা মোনোট্রাইকাস ব্যাকটেরিয়া। ঠিক আছে, এবার দেখো এমফি, এমফি শব্দের অর্থ কি বলতো? অ্যাম্ফোটেরিক যৌগ মানে কি? এমফি মানে হচ্ছে বোথ, উভয়। ওকে, তাহলে এমফি ট্রাইকাস মানে হচ্ছে বোথ সাইডে দেখবে, এই যে আছে দেখছো। ওকে, সেফালোট্রাইকাস বলো তো, সেফালো মানে কি? মাথা না? তাহলে এই যে দেখো একদিকে থাকবে, তাহলে এইটাতেও একদিকে আছে, এইটাতেও একদিকে আছে, তাহলে এটা কেন মোনোট্রাইকাস আর এটা কেন সেফালোট্রাইকাস? তাহলে এইভাবে মনে রাখবা, সেফালো মানে যদি মাথা হয়, মাথায় তো অনেক চুল থাকে তাই না, অনেক চুল, মনে থাকবে? তাহলে সেফালোট্রাইকাসে একদিকে থাকবে, একটা না অনেকগুলো। ওকে, আচ্ছা লফোট্রাইকাস। আচ্ছা এই লফোট্রাইকাসটা আমি তোমাদের কিভাবে আমি তোমাদের বলতেছি। আচ্ছা লফোট্রাইকাস, তোমরা দেখবা হঠাৎ করে একটা ট্রেন্ড চলে আসলো, তো বয়স্ক মানুষরা কিন্তু এই ট্রেন্ডগুলো নিতে পারেন না। আচ্ছা আমাদের সময় সবাই আমরা ভালো ছিলাম, এখনকার পোলাপানা খুব খারাপ, এরা লোফার। এরা কি? লোফার। কি? চুল বড় করে, দাড়ি বড় করে পোলাপান করে না এখন, এরকম দাড়ি রাখে, চুল বড় করে। তো তোমরা আমাকে বলো তো, এদিক চুল এদিক চুল মানে সে কি লোফার? সে কোনো লোফার না। তাহলে দেখো এদিকে চুল এদিকে চুল মানে মাথা আর দাড়ি, সে হচ্ছে লফোট্রাইকাস, সে লোফার না। মনে থাকবে? এক রকি ভাই, তার যে দাড়ি টাড়ি দিয়ে গেছে, এরপর এমন একটা সিনেমা নাই যে সিনেমাতে দাড়ি আর বড় চুল নাই, তাই না? So, কি পরিমাণ একটা ট্রেন্ড সেট করে দিয়ে সে চলে গেছে। আচ্ছা এবার চলে আসি আমরা পেরিট্রাইকাস। বলো তো পেরি মানে কি? চারপাশে না, অ্যারাউন্ড না? তাহলে দেখো তো চারপাশে আছে না, সো দিস ইজ পেরিট্রাইকাস। তাহলে এখন আমরা সবগুলো তো মনে রাখা খুব মানে সহজ না, তারপর আমরা দেখি কয়টা মনে রাখতে পারি। প্রিয় স্টুডেন্ট, অ্যাট্রাইকাস দিয়ে আমরা শুরু করি। এই যে দেখো কর্নি ব্যাকটেরিয়াম ডিফথেরি, তাই না মুহিম? কর্নি ব্যাকটেরিয়াম ডিফথেরি, দেখো তো এখানে ডিফ কথাটা আছে না? ডিফ মানে কি? যে কানে শোনে না। তাহলে বলো তো, যে কানে শোনে না, তাহলে কানে শ্রবণ ক্ষমতা অ্যাবসেন্ট না তার? এই বলো ভাইয়া, এগুলার ভাইরাসের নামও কি পড়তে হবে? আমি খুব আফসোস করে বলতেছি, এগুলো তো ভাইরাস না, এগুলো ব্যাকটেরিয়া পড়তেছি আমরা আজকে, রাইট? তাহলে বলো অ্যাট্রাইকাস নাই, শ্রবণ ক্ষমতা নাই, বধির বা ডিফথেরি, মনে থাকবে? আচ্ছা 2 নম্বর মোনোট্রাইকাস, একটা। এই যে কলেরাটা মনে থাকবে, এটা মনে থাকবে কারণ আমি আজকে কলেরা তোমাদের পড়াবো। এবার চলে আসি আমরা এমফিট্রাইকাস। এমফিট্রাইকাস কেমনে মনে রাখি মুহিম? না, এমফি মানে বোথ সাইডে, ওকে, মাইনাস, স্পাইরিলাম মাইনাস। তাহলে আমরা এইভাবে মনে রাখবো, মাইনাস হয়েছে না, ব্যাকটেরিয়া দিলাম মাইনাস, দেন ব্যাকটেরিয়া দিলাম, তাহলে দেখো এদিকে আছে এদিকে আছে, তাহলে ব্যাকটেরিয়া হয়ে গেল, বোথ সাইডে থেকে গেল। সো দিস ইজ এমফিট্রাইকাস, যার উদাহরণ হচ্ছে কি মাইনাস, দুই পাশে আছে, দেখো না, ইটস এ মাইনাস, ইটস এ লার্জ মাইনাস। ওকে, আচ্ছা এবার চলে আসি আমরা সেফালোট্রাইকাস। এই দেখো সিউডোমোনাস ফ্লুরোসেন্স, ফুল। তোমরা আমাকে বলো তো, ফুল আমরা মাথায় দেই না ফুল আমরা আঙ্গুলের ফাঁকে দেই, আঙ্গুলের ফাঁকে রাখি? বলো ফুল আমরা কোথায় দেই? ফুল আমরা মাথায় দেই, রাইট? ফুল আমরা মাথায় দেই। তাহলে ফ্লুরোসেন্স কথা, ফ্লুরোসেন্স কথাটা যখনই আসবে
তখনই আমরা মাথা বা সেফালোট্রাইকাসের কথা মনে করব। আমি তোমাদের এটা আবার রিপিট করে দেবো, হ্যাঁ, চিন্তা করো না। লফোট্রাইকাস, দেখো ওই যে বললাম না যে এদিকে চুল যদি থাকে দে আর নট লোফার, লফোট্রাইকাস, ঠিক কিনা? লফোট্রাইকাসে ওদিকে অনেক চুল, এদিকে অনেক চুল। এরপর একটা জিনিস চিন্তা করো, যারা লোফার না, মানে যারা খারাপ ছেলে না, তারা কি ভলান্টিয়ারিং কাজগুলো একটু বেশি বেশি করে না? স্বেচ্ছাসেবী কাজগুলো একটু বেশি বেশি করে না? করে কি না? এই দেখো, আমার কোনো ঠেকাই পড়ে নেই এত এই ছোট ছোট জিনিসগুলো নিয়ে তোমাদের বিরক্ত করতে, বাট আমি কেন তোমাদেরকে এগুলো পড়াই দিছি, কারণ তোমাদের পরীক্ষায় আসবে, কোনো সুযোগ নাই তুমি এটার বাইরে যাবে। আমি পড়াই দিই, তুমি এরপর পড়তে বসো, দেখবো সহজ লাগতেছে। ব্যাকটেরিয়া থেকে জাহাঙ্গীরনগরে প্রচুর প্রশ্ন হয়। এই দেখো লাস্টেরটা, পেরিট্রাইকাস। ওকে, পেরিট্রাইকাস। পেরিট্রাইকাস কি তোমাদের দেওয়া উচিত? আচ্ছা, এইভাবে মনে রাখি, পেরিট্রাইকাস, পরি মন ওকে, মনে থাকবে? এই দেখো আবার বলছে পরিমণি, হ্যাঁ, দারুণ, পরিমণি, পরি বা পেরি মন। আচ্ছা, এখন আমি পুরোটাই মুহিব তোমাকে কভার করে দিচ্ছি। ওকে, আমরা একটু এখানে দেখি, কোনো ট্রাইকোম নাই, সো অ্যাট্রাইকাস। একটা আছে মোনোট্রাইকাস, এই পাশে ওই পাশে আছে এমফিট্রাইকাস। এখানে দেখো মাথার একদিকে আছে, সো মোনোট্রাইকাসও এটা, কিন্তু এটা আমরা তো পলিট্রাইকাস বলতে পারি না। মাথার দিকে আছে অনেক চুল যেহেতু, সো দিস ইজ সেফালোট্রাইকাস। এদিকে আছে, এদিকে আছে, সো দিস ইজ লফোট্রাইকাস, দিস ইজ এমফিট্রাইকাস, রাইট? সো দিস ইজ লফোট্রাইকাস। দেখো এদিকেও অনেক চুল, তার মানে চুল, এদিকে অনেক চুল, তার মানে দাড়ি। এবার আমরা উদাহরণগুলো মনে করার ট্রাই করব। অ্যাট্রাইকাস, যার কিছু নাই, মনে হচ্ছে ডিফ, কানে শুনতে পায় না, তাহলে ডিফথেরিয়া। মোনোট্রাইকাস, ওই যে বললাম ভিব্রিও কলেরি। এইটা দেখো, এই পাশে একটা, এই পাশে একটা, সো আমি একটা দাগ দিয়ে রাখছি, দিস ইজ মাইনাস, বইয়ের মধ্যে এটা দিয়ে রাখো। এখানে দেখো দিস ইজ সেফালোট্রাইকাস, সেফালো মানে হচ্ছে মাথা, রাইট? সেফালোট্রাইকাস, দেখো মাথায় আমরা কি দিই, ফুল দেই। এরপর কি এমফিট্রাইকাস, এমফি মানে তো মনে আছে, সরি সরি, দিস ইজ নট এমফি, দিস ইজ লোফোট্রাইকাস। তাহলে লোফার আমরা কিভাবে মনে রেখেছিলাম, ভলান্টিয়ারিং কাজ করা, ভলান্টাস থাকবে। এবং লাস্টে যেটা, দিস ইজ পেরিট্রাইকাস, পেরি, দিস ইজ পরিমণি। এক্সাম্পলগুলো কঠিন লাগে, কি করবারে বাবা, কোনো উপায় নাই, আমরা তো বহু কষ্ট করে পড়ার ট্রাই করতেছি। 1 মার্ক সেকিউরড, 1 মার্ক সেকিউরড। ওকে, কত কাহিনী করে শিখতেছি। অথচ আজ থেকে যদি আমরা 1 বছর আগে, 2 বছর আগে একটু পড়াশোনা করতাম কষ্ট করে, আজকে কি আরাম করে পার করতে পারতাম না মহিম, কোনো চিন্তা থাকতো। আচ্ছা, এখন আমরা একটু চিন্তা করি। দেখো ইউজুয়ালি ব্যাকটেরিয়ারটা হচ্ছে দ্বিবিভাজন, এটা আমরা জানি, বাইনারি ফিশন, তাই না? সো একটা থেকে যখন দুইটা হয়, তখন দুইটা, আমি এটা বেশি পড়াবো না কারণ এর পড়ানোর কিছু নেই। দুইটা হওয়ার পর ব্যাকটেরিয়া দুইটা টার্গার প্রেসারের জন্য আলাদা হয়ে যায়, ঠিক আছে? টার্গার প্রেসারের জন্য ব্যাকটেরিয়ার মুকুল উদ্গম বলে একটা বংশ বিস্তার আছে। অযৌন জননের মধ্যে এই দুইটা মনে রাখবা। ওকে, এই সহজ, এগুলো এগুলো মুখস্থ করার দরকার নেই, গনিডিয়া আন্ডারস্কোর। বাট যৌন জননের ক্ষেত্রে মনে রাখবা, কনজুগেশন নালী পথে দুইটা ব্যাকটেরিয়া পাশাপাশি থাকে, এই যে এখানে একটা নালী হয়, হওয়ার পর দুইটা কনজুগেট হয়, যুক্ত হয়, সো দিস ইজ কল কনজুগেশন নালীপথ। যেহেতু যুক্ত হচ্ছে, এখানে একটা মেল ফিমেল যদি আমরা বিবেচনা করি, সো এখানে যৌন জনন হচ্ছে, তাই না মুহিব? ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন মানে হচ্ছে এই যে একটা ব্যাকটেরিয়া মরে গেছে, সেই ব্যাকটেরিয়া একটা জিনিস এখানে এসে প্রবেশ করছে। এই ব্যাকটেরিয়াটা আগে কি এরকম ছিল? ছিল না, বাইরে থেকে কেউ একজন এসে ওর ভেতরে প্রবেশ করলো। সো দিস ইজ ট্রান্সফরমেশন। নাও ট্রান্সডাকশন,
কোনো ভাইরাস যদি একটা ব্যাকটেরিয়ার ভেতরে প্রবেশ করে, দিস ইজ ব্যাকটেরিয়াল জিনোম, ভাইরাল জিনোম এসে যদি এর সাথে যুক্ত হয়ে যায়, ঠিক আছে, মুহিম, যুক্ত হয়ে যায়, তাহলে এখন বলো এই ব্যাকটেরিয়াটা কি আগে এরকম ছিল? ভাইরাসের জিনোমটা এখানে অ্যাড হয়েছে, তো দিস ইজ ট্রান্সডাকশন। তোমাদের কিন্তু এটা খুব জানা জরুরি। ট্রান্সফরমেশনে হয় কি, এই ব্যাকটেরিয়াটা মৃত, মৃত ব্যাকটেরিয়ার ডিএনএ এর মধ্যে চলে আসে, নিজেরটা প্লাস মৃতরটা অ্যাড হয়, সো দিস ইজ ট্রান্সফরমেশন। বা ট্রান্সডাকশনে যেটা হয়, ভাইরাসের জিনোম মানে ডিএনএ আর ডিএনএ আর কি, ভাইরাসের ডিএনএ এসে ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে যুক্ত হয়ে যায়। সো প্রশ্ন যদি কখনো বলি, বলো তো ভাইরাস থেকে, এটা মাথায় রাখো, ভাইরাস শব্দটা যেন এর সাথে আসে, আর মৃত ব্যাকটেরিয়া কথাটা যেন ট্রান্স এর সাথে আসে, মনে থাকবে। সো ট্রান্সডাকশন কিন্তু সালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যায়। পড়া শেষ এখানে। এই বলো, এখানে কোনো প্রবলেম হবে তোমাদের? এটা খুব সহজ, হ্যাঁ, এটা খুবই সহজ, এটা 2 মিনিটে তোমরা এই টপিকটা ছেড়ে ফেলতে পারবা। মনে রাখবা, ভাইরাস আই আছে না, এতে আইতে ইন্ডাকশন বা ট্রান্সডাকশন, ডাকশনে চলে যাবে। সালমোনেলা টাইফিতে দেখা যায় ট্রান্সডাকশন। ডান, পড়ানোর কি আছে? ভাইরাসের এই ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য দেখছ, তোমাদের এটা পড়তে হবে না, ইটস নট ইম্পর্টেন্ট। ধানের ব্লাইট বা ধসা রোগ, পড়ালেখা কিন্তু আমরা শেষের দিকে আসতেছি। ব্লাইট বা ধসা রোগ, দেখো ধসা মানে কি? মরে যাওয়া না, ভেঙে যাওয়া না। তো ধান গাছের এখানে পাতা কাণ্ড সবকিছু শুকায় যায়, বুঝতে পারছো, শুকায় নষ্ট হয়ে যায়। সো এইটাকে বলা হচ্ছে ধসা রোগ। ধসা রোগ থেকে এই জিনিসগুলো শুধু তোমরা একটু দেখবা যেন এগুলো মিস না হয়। দেখো জ্যান্থো, জ্যান্থো মানে কিন্তু ড্রাই, জেরো মানে ড্রাই, ওকে। তাহলে ধান শুকিয়ে যাওয়াটাকে আমরা বলবো জ্যান্থোমোনাস অরাইজা নামক ব্যাকটেরিয়া দিয়ে হয়। তাহলে দেখো, যখনই কোনো ব্যাকটেরিয়ার নাম চলে আসবে, তাহলে দ্বিপদ হবে, এগুলো কিন্তু পরীক্ষার খাতায় আমাদের নিয়ে নিতে হবে। কোনো ব্যাকটেরিয়ার নাম যদি অপশনে থাকে, তাহলে সেটা দ্বিপদ থাকবে। যেমন এই যে এখানে একটা পদ, এই একটা পদ থাকবে। যদি তুমি দেখো দ্বিপদ নাই, তাহলে তুমি এরপরে দেখবা ইটালিক কিনা, ইটালিক কিনা। কারণ পরীক্ষায় কিন্তু এই ধরনের একটা প্রশ্ন আসবে, নিচের কোনটি ভাইরাস নয় বা নিচের কোনটি ব্যাকটেরিয়া নয়, ঠিক আছে। তাহলে তুমি প্রথমে ব্যাকটেরিয়াগুলো আলাদা করবা কিভাবে? আইদার দ্বিপদ আছে, দ্বিপদ যদি না থাকে অন্তত ইটালিক আছে। কিন্তু ভাইরাসের ক্ষেত্রে তোমরা গিয়ে দেখবা নো দ্বিপদ, নো ইটালিক, এবং নামের শেষে এরকম হতে পারে ডেঙ্গু ভাইরাস বা ফ্ল্যাভি ভাইরাস কিংবা অ্যাডেনো হারপিস ভাইরাস। ভাইরাস খেয়াল করছো, ভাইরাসের নামের শেষে আইদার ভাইরাস থাকবে, তাহলে ইটালিক হবে না, দ্বিপদ হবে না, ওকে। ওই বলো, বুঝছো কিনা তোমরা? ভাইয়া উপকারিতা অপকারিতার ব্যাকটেরিয়ার নামগুলো মনে থাকে না, কিছু ট্রিক্স দিয়েন। আমি আজকে শুধু ট্রিক্সে দিচ্ছি, ওকে। কনসেপ্ট তো বোঝাইতেছি যতটুকু পারি, বাট বেশিরভাগ তো আজকে ট্রিক্সে দিচ্ছি। আচ্ছা একটু আমাকে বলো তো, এই যে জ্যান্থোমোনাস অরাইজা, এর কোষ প্রাচীর পাতলা না পুরু? বোর্ডের দিকে তাকাও। ওই দেখো কেউ কেউ বলতেছে পুরু। এর কোষ প্রাচীর পাতলা কিংবা নাই, নাই বলে রং নেয় না, আর রং নেয় না বলে দেখো গ্রাং নেগেটিভ। আরে দারুণ, শিখে বলছো, এগুলো তো আমিও জানি না, তোমরা কোথেকে শিখলা এগুলা? স্পোর তৈরি করে না। একটু দেখো আমরা এগুলো মনে রাখবো কিভাবে। ধানের ব্লাইট রোগে সবগুলো হচ্ছে না, নাই কিংবা থাকলে সর্বোচ্চ এক, ওকে। মনে রাখবা এই ব্যাকটেরিয়া বা এই রিলেটেড সবকিছু নাই, সর্বোচ্চ থাকলে এক। যেমন দেখো
গ্রাম নেগেটিভ, নেগেটিভ মানে না বোধক, স্পোর তৈরি করে না, নাই, ক্যাপসুল নাই, ফ্লাজেলাম সর্বোচ্চ একটা। মনে থাকবে এই মাঝখানের এই চারটা। আইদার কিছুই নাই, থাকলে সর্বোচ্চ একটা। ঠিক আছে, আচ্ছা এখানে একটু আমি বলি যে এইটা আমরা পড়তেছি কারণ কারণ বাংলাদেশে তো, বাংলাদেশের তাহলে সিচুয়েশন অনুযায়ী এটা ইম্পর্টেন্ট ধানের ব্লাইট রোগ। দেখো আমাদের দেশে কিন্তু তাপমাত্রা বেশ উচ্চ, 25-30, তাহলে আমাদের দেশে এটা ঘটে, এই জন্য বইতে এটা আসছে। তাহলে আমাদের দেশের কথা ভাববা, দেখবা সব হবে। দেখো আমাদের উচ্চ জলীয় বাষ্প কিন্তু থাকে একটা সময় গিয়ে, বৃষ্টি আমাদের দেশে হয়, আমাদের জমিতে অধিক পানি জন্মে মাঝে মাঝে। একটা জিনিস খেয়াল করছো, জলীয় বাষ্প, জল, বৃষ্টি বেশি, কিন্তু হইতেছে শুকিয়ে যাওয়া রোগ, হয় না মাঝে মাঝে? তোমার বাপ মা তোমার জিজ্ঞেস করতেছে শুকাই যাইতেছে কেন, এত টেনশন কেন? বাপ মা তো জানে না, তার তোমার হয়তো বা ফ্যামিলি আছে, কিন্তু ফ্যামিলিতে আরেকজনও তো থাকতে পারতো, সে নাই। কি মনে থাকবে? অনেক আছে, তবুও শুকিয়ে যাচ্ছে। কোন ফ্যামিলি ভাইয়া? তুমি যদি এটা না বোঝো তাহলে তুমি পড়ালেখাই করো বেশি বেশি করে। আচ্ছা মুহিব, তাহলে আমরা ধসা রোগটা আরেকবার দেখি। ধসা মানে শুকায় যাওয়া, শুকায় মানে জেরো বা জ্যান্থ কথাটা থাকবে। সবগুলো নাই, গ্রাম নেগেটিভ, স্পোর নাই, ক্যাপসুল নাই, থাকলে সর্বোচ্চ একটা, ফ্লাজেলা একটা। আর কি? আমাদের দেশে যেহেতু হয়, আমাদের দেশ অনুযায়ী সব বেশি বেশি আছে, আছে বেশি বেশি পানি, একটু খেয়াল করছো, তাই কিন্তু শুকিয়ে। তাহলে ছোট ছোট কনসেপ্টগুলো খুব গুরুত্বপূর্ণ। পরীক্ষার হলে কোন কনসেপ্ট তোমাকে বাঁচিয়ে দিবে বুঝতেই পারবো না। কলেরা, আমার গলা ব্যথা করতেছে, আমার গলা ব্যথা করছে, এই জন্য আমি আস্তে কথা বলতেছি। ফান তো আমাদের থাকবেই। শেষ করি আমরা, হ্যাঁ। কলেরার কথা তোমাদের মনে আছে? এটা কমা আকৃতির, ফ্লাজেলা একটা, তাহলে এটার নাম মোনোট্রাইকাস। আকৃতি অনুযায়ী এটার নাম হলো ভিব্রিও, তাই না? বলো তো, কলেরাকে কি বলা হয়? ভিব্রিও কলেরি। ভিব্রিও মানে কমা, তাহলে আকৃতি অনুযায়ী এরা হচ্ছে কমা বা ভিব্রিও আকৃতি, ফ্লাজেলা একটা, এই জন্য বলা হয় মোনোট্রাইকাস। গ্রাম, কলেরা কি গ্রাম নেগেটিভ না গ্রাম পজিটিভ? এই কলেরা গ্রাম নেগেটিভ না গ্রাম পজিটিভ? গ্রাম নেগেটিভ, গ্রাম নেগেটিভ। ওকে, তাইলে আমরা একটা দারুণ জিনিস শিখলাম যে এই ব্লাইট রোগের ক্ষেত্রেও যেমন, ওইটার ক্ষেত্রে কিন্তু তেমন। দেখো এরও ফ্লাজেলাম একটা, গ্রাম নেগেটিভ, এরও দেখো ফ্লাজেলাম একটা, এরা হচ্ছে গ্রাম নেগেটিভ। তাহলে আমাদের মনে রাখা বেশ সহজ, তাই না? নেগেটিভ পজিটিভ ইস্যুতে আমরা যাচ্ছি না, যে ব্যাকটেরিয়া থেকে যতগুলো রোগ আছে বইয়ের মধ্যে সবাই গ্রাম নেগেটিভ, এবং দুইটাই তো আছে, এবং দুইটাই মোনোফ্লাজেলা। দেখো কলেরা, কচ, রবার্ট কচ সর্বপ্রথম এটা আবিষ্কার করেছেন। টক্সিনের ধরন, তোমরা আমাকে বলো তো, কলেরা কি আমাদের পরিপাক নালীর ভেতরে গিয়ে সমস্যা করে না? পরিপাক নালীর ভেতরে গিয়ে সমস্যা করতেছে না মুহিম? তাহলে এটার নাম কি হতে পারে? এটা থেকে যে টক্সিনটা বা বিষটা আসে, তাহলে এটাকে আমরা কি বলবো মুহিম? অ্যান্টারোটক্সিন। এই অ্যান্টারো শব্দের অর্থ হলো পরিপাক নালী। অ্যান্টারো মানে কি? পরিপাক নালী। ভাই দাগানো বইটা অল ইন ওয়ানে অ্যাড করেন না, এটা কি আমার কাজ? এটা আমার কাজ না, তোমাকে পাবলিকলি দেওয়া হয়েছে, যারা আছে দায়িত্বে তারা এটা করে ফেলবে। অ্যান্টারোটক্সিন, আচ্ছা তোমরা আমাকে বলো তো, অ্যান্টারোটক্সিন তো অনেক হইতে পারে না? অন্য ব্যাকটেরিয়া থেকেও অ্যান্টারোটক্সিন আসে পরিপাক নালীতে, অন্য ব্যাকটেরিয়া থেকেও অ্যান্টারোটক্সিন আসে। স্পেশালি কলেরা থেকে যে অ্যান্টারোটক্সিনটা পেলাম, এটার নাম কি আমরা কলেরা জেন বলতে পারি না?
কারণ এই এন্টারোটক্সিনটা কলেরা জেনেসিস করে, কলেরা জেনেসিস করে। ভাইয়া ভাইরাসের ইতিহাসটা গত ক্লাসে পড়ার নাই, একটু দেখিয়ে দিয়েন প্লিজ। আচ্ছা আমি একটু চেষ্টা করি, হ্যাঁ শেষ করি। টক্সিনের ধরন, টক্সিনের ধরন কিন্তু এই যে এটা, না 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 না, টক্সিনের ধরন হচ্ছে এইটা, যে এন্টারোটক্সিন, পরিপাক নালীর টক্সিন, নট নিউরোটক্সিন, নট হিমোটক্সিন, দিস ইজ এন্টারোটক্সিন। এই টক্সিনের নামটা কি? কলেরাজেন। ওকে মুহিম, সবচেয়ে মারাত্মক কলেরা হচ্ছে এশিয়াটিক কলেরা, দ্রুত ছড়ায়, দ্রুত কিডনি ড্যামেজ করে বা কিডনি ফেল করে, তারপর মারা যাইতে হয়। সো দিস ইজ কল্ড এশিয়াটিক কলেরা। এটা আমাদের দেশে কিন্তু হয়, সবচেয়ে মারাত্মক কলেরা এশিয়াটিক কলেরা। প্রধান লক্ষণ কি বলতো? পাতলা পায়খানা হয়, উদর থেকে বের হইতে শুরু করে। সো দিস ইজ কল্ড উদারাময়, এটা হচ্ছে প্রধান লক্ষণ। একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা একটা এক্সেপশনাল একটা লক্ষণ আছে, সেটা হলো শুরুর দিকে, কলেরার দিকে দেখো, কলেরা যখন শুরু হবে তখন কিন্তু মল বের হবে, একটা সময় পেটের ভেতরে মল শেষ হয়ে যাবে, তখন শুধু পানি বের হবে কিন্তু বাথরুমে গেলে, এবং পানিটা হবে চাল ধোয়ার পর যে পানিটা যেমন না সাদা, চালে ধোয়া পানি এরকম হবে। সো এই জিনিসটা মনে রাখতে হবে যে চালে ধোয়া পানির মতো, চালে ধোয়া পানি। তাহলে প্রধান লক্ষণ কি কলেরার বলতো? পাতলা পায়খানা হবে, দ্যাট ইজ কল উদারাময়। পায়খানা যখন শেষ হয়ে যাবে তখন শুধু পানি বের হবে, এটা চালে ধোয়া পানির মতো। ওকে মুহিব, প্রতিকার কি বলতো? খুব সহজ, ওরাল রিহাইড্রেশন সলিউশন, ওআরএস স্যালাইন আমরা দিব, রিহাইড্রেশন স্যালাইন, রাইট? আচ্ছা, যদি কোনো কারণে সে মুখে না খাইতে পারে, বমি যদি করে, তখন আমরা তাকে আইভি দিব, স্যালাইন দেবো। এগুলো লাগবে না, শুধু এইটা মনে রাখলেই হবে, ওআরএস স্যালাইন দেব। এই বলো, মনে থাকবে? ও আবার লিখছে সিরার পানি। যাও, ঠিক আছে, তোমারটা ঠিক আছে। কলেরার সময় চিড়া দিলে মল বাড়বে, তোমরা এমন চিন্তা করো না মাঝে মাঝে। কলেরার সময় বমি হয়, রুচি থাকে না, খুব খারাপ একটা অবস্থা হয়, তুমি আবার চিড়া খাওয়াবা কেমনে রুগীকে? হ্যাঁ, তখন একমাত্র টার্গেট থাকবে পানি বের হইতেছে হোক, তখন আমরা পানি দেওয়া শুরু করব। আমাদের ফ্লুইড ম্যানেজমেন্টটা খুব জরুরি। সাথে যেহেতু এটা একটা ব্যাকটেরিয়ার কারণে হয়েছে, সাথে আমরা একটা অ্যান্টিবায়োটিক দেওয়া শুরু করি, যে ব্যাকটেরিয়াটাকে যেন মারতে পারি আমরা। ওটাও কিন্তু স্যালাইন আকারে দেওয়া হয়, মুখে তো আর দেওয়া যাবে না। আর কি করি আমরা? আরো অনেক কিছুই করি। মুহিব, রোগ শেষ, এই যে আমাদের ক্যাতাল শুরু হয়ে গেল, ইনশাল্লাহ আমরা এখানে শেষ করব। ব্যাপারটা খুব সহজ, চিন্তার কিছু নাই। হ্যাঁ, উপকারিতা অপকারিতা এখান থেকে আসবে, 100 ভাগ লিখে রাখো। ঢাবি তো অবশ্যই, যাবি দেখ, শুধু প্রশ্ন এখান থেকে। ঝাড়ফুঁক করে ভাই, হ্যাঁ ঝাড়ফুঁক করে ভালো হবে, ঝাড়ফুঁক করে ভালো হবে। তো তুমি আমার বলো তো, বাইর হইতেছে পানি, তুমি ঝাড়ফুঁক কোথায় করবা? ঝাড়ফুঁক কোথায় করবা তুমি? বাইরে হইতেছে পানি, পানি ঠেকানোর জন্য বাদ দিতে হবে, তাই না? অপারেশন করে, সেলাই করে বন্ধ করে দিতে হবে। আমার মা, মুহিব ভাইয়ের বিয়ের সময় আমার মা হচ্ছে পড়ে গেছে, পড়ে গিয়ে হাতে ব্যথা পাইছে, মাথার মধ্যে এখানে লেগে ফুলে উঠছে আলুর মতো। মারা জিজ্ঞেস করে কি হয়েছে? কিছু হয় না বাবা, অল্প একটু লাগছিল। তারপর আমি শুনলাম আমার এলাকায় নাকি কার কাছে যাচ্ছে, গিয়ে নাকি তেল দিয়ে, ওই লোক নাকি ডাক্তার হয়ে গেছে, ও বড় ওঝা হয়ে গেছে। কি জানি একটা তেল বানায়, ওটা কেউ বানাইতে পারে না। এই জিনিস সে নাকি স্বপ্নে পাইছে, গাড্ডু, এবং সে ওই স্বপ্নের তরিকা ফর্মুলা দিয়ে সে কি করতেছে, আমার মায়ের হচ্ছে ওই যে জায়গায় ব্যথা পাইছে ওটা ডলে দেয়, রেগুলার ম্যাসাজ করে দেয়। আমি যখন মেডিকেলে ছিলাম আমরা শিখছি, তোমাদের বইয়েও আছে, তোমরাও জানো, ভেঙে যাক, ছিঁড়ে যাক, ছিঁড়ে যাক, প্রথম কাজ হলো এটাকে আমরা ইমোবাইল করব। রেস্ট, রাইস থেরাপি দেখছো না কঙ্কালতন্ত্রে গিয়ে,
রেস্ট, কোনো নড়াচড়া হবে না, টেন্ডন হোক, লিগামেন্ট হোক, হাড্ডি হোক। আর তুমি আমারে বলো তো, যদি এই যে তেল দিয়া, সাপের তেল, বাঘের তেল দিয়া যে ডলাডলি করে, তুমি আমাকে বলো হিল হবে? হিল হবে না। এখন আমার মায়েরটা তো হিল হয় নাই, আমার মারে তো আমি বলে আমার মনে হয় কিচ্ছু হবে না। এত বলছি, এত রাগারাগি করছি, ছেলে হয়ে আমি আর কি করতে পারি? গায়ে তো হাত তুলতে পারি না, বহুত রাগারাগি করছি। আমি ডাক্তার, আমার কথা আপনি শুনবেন না? ডাক্তার হওয়ার এইটাই সবচেয়ে কষ্টকর জিনিস হলো, নিজের বাপ মা তোমার উপর কোনোদিন বিশ্বাস করবে না। বুঝতে পারছো? আবার আছে না কেউ কেউ কোশ্চেন পেয়ে ডাক্তার হয়, যে ধরা খাচ্ছে। চিন্তা করো, এরা এরা অসুখ হলে, জ্বরের সময় প্যারাসিটামল দেখলে এদের বাপ মা ভয় পালাবে, না জানি আল্লাহ বিষ দিতেছে আমার ছেলে, এ তো ডাক্তার হওয়ার যোগ্যই না। আচ্ছা যাই হোক, আমি যে গল্পটা করতেছিলাম, আমার মা তো একদিন ফোন দিয়ে, বাবা ব্যথার ওষুধ খাওয়া যাবে? আমি বললাম কেন খাবেন? একটু একটু করে ব্যথা করে। আমি বললাম মা ব্যথার ওষুধ খাওয়া তো খুব খারাপ, কিডনিতে হবে। ব্যথা কি খুব বেশি? বলছে না বাবা, ব্যথা খুব বেশি না। আমি তো খুব মজা পেয়ে গেছি। মায়ের কষ্ট, কিন্তু ছেলে হিসাবে দেখো আমি কতটা খারাপ, মজা পেয়ে গেছি। ব্যাপারটা আসলে মজা পাওয়া না, ব্যাপারটা হচ্ছে খুব আফসোস করা যে আমার মা আমার কথা শুনতেছে না, মিথ্যা কথা বলতেছে কিংবা লুকায় রাখতেছে। মায়েরা এইরকমই হয়। তারপর আমি বললাম বাড়িতে এখনই যান এক্স রে করতে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে, ওখানে যত ডাক্তার আছে, আইদার আমার টিচার, না হলে ভাই, না হলে জুনিয়র, যাও। এইটা যাইতে তারা 3 দিন লাগাইছে। বাপ কয় আজকে যাওয়া যাবে না, ভাই কয় আজকে তো শুক্রবার বন্ধ। ডাক্তারি চেম্বার কিংবা হসপিটালগুলা 24/7 খোলা থাকে, ঈদের দিনও খোলা থাকে। এই এদের কি যারা বোঝে না তাদেরকে আমি কেমনে বোঝাবো? ওকে, এরপর দেখো নিয়ে গেছে 3 দিন পর। 3 দিন পর আয়সা বলতেছে বাবা অল্প একটু মনে একটা দাগ হয়েছে। হাড্ডিতে দাগ হয়? তোমরা আমাকে বলো তো, হাড্ডিতে কি দাগ হয়? হাড্ডিতে দাগ হয় না, হাড্ডিতে ফ্র্যাকচার হয়। আর মারে এখন গিয়ে এখন আমি পাঠাই দিছি যে এরকম সিলিং নিয়ে ঘুরতেছে। এটা খুব আফসোসের বিষয় যে নিজের বাপ মা কথা শোনে না। তোমরা আমাকে এবার বলো তো, এই যে গ্রামে যারা ঝাড়ফুঁক এবং ডলাডলি করতেছে, এরা তো তাদেরকে ব্রেন ওয়াশ করেই করতেছে, তাই না? টাকা তো নিচ্ছে, উল্টা কি করতেছে? যে জিনিসটা রেস্টে থাকার কথা সেই জিনিসটাকে তারা ডলে ডলে ঠিক করতে দিচ্ছে না। তোমরা তো ডাক্তার ভুল চিকিৎসা করলে, ডাক্তার টেস্ট করলে খেপে যাও। তোমরা কি কখনো এগুলোর এগেনস্টে কথা বলছো? ডাক্তার ভুল চিকিৎসা করলে ডাক্তার সঠিক চিকিৎসা করবে, মারা না গেলে কোনো না কোনো একটা পথ বাইর হবে। কিন্তু এই যে মানুষগুলো এই কাজটা করতেছে, তোমরা কি এর এগেনস্টে কোনোদিন কথা বলছো? বলো নাই। সো এরা শুধু হার্মফুল না, এরা একটা মানুষের জীবনটাকে শেষ করে দিতে পারে। আমি আর কি বলবো? আমার মা আমার কথা শুনে না, আমি কি করবো? এই দেখো, অ্যান্টিবায়োটিক খুব সহজ, পরীক্ষায় আসবে। সাবটিলিন অ্যান্টিবায়োটিক কারা তৈরি করে? খুব সহজ, বেসিলাস সাবটিলিস। এই যে দেখছো মুহিব, নাম সহজ। পলিমিক্সিন অ্যান্টিবায়োটিক কোথা থেকে আসে? খুব সহজ, পলিমিক্সা থেকে আসে। খুব সহজ এগুলো। হ্যাঁ, এবার চলে আসি এবার প্রতিষেধক টিকা। ওকে, আজকে তো এক্সামে তোমরা কোশ্চেনটা পাইছো না, ভাইরাল টিকা কি কি? আমি কিন্তু দিছিলাম না আজকে। তাহলে ভাইরাল টিকাগুলো মনে রাখবা, তাহলে বাকি সব টিকা হচ্ছে ব্যাকটেরিয়াল টিকা। এই তো দেখো, ডিপিটি, ডিপথেরিয়া পার্টুসিস টিটানাস। পার্টুসিস মানে হুপিং কাশি। একটু দেখো, কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি থেকে ডিপথেরিয়ার টিকা তৈরি হয়। বর্ডেটেলা পার্টুসিস থেকে পার্টুসিস বা হুপিং কফের টিকা তৈরি হয়। ক্লোস্ট্রিডিয়াম টিটেনি থেকে টিটেনাসের টিকা তৈরি হয়। এটা কি খুব কঠিন? এ বলো তো। আসলেই কঠিন না, খালি তোমাকে একটু বেশি সময় এখানে ইনভেস্ট করতে হবে। আচ্ছা, আমরা একটু একটু করে আগাই। ওকে, এখন আমরা এখানে চলে আসি, মাটির উর্বরতা বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি তো আমরা বুঝলাম। আমরা চলে আসি নাইট্রোজেন সংবন্ধন। তোমরা কি জানো নাইট্রোজেন নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে বেশি নিষ্ক্রিয় থাকে কোথায়? অ্যাটমসফেয়ারে। গাছের দরকার কোথায়? মূলে, তাই না মহিম? তো ইউজুয়ালি যেটা হয়,
উচ্চ চাপ উচ্চ তাপমাত্রা ছাড়া নাইট্রোজেন কখনোই মাটিতে আসে না, খুব কঠিন। এই জন্য আমাদের বজ্রপাত এর উপর নির্ভর করতে হয়, কারণ বজ্রপাতে তো প্রচুর পরিমাণ তাপমাত্রা তৈরি হয়। তো যাই হোক না কেন, এখন তো ইউরিয়া সার চলে আসছে নাইট্রোজেন সমৃদ্ধ, তাই না? ইউরিয়া, তো তুমি ইউরিয়া মাটিতে দাও, তাহলে নাইট্রোজেন কোথায় আসলো বলো তো? গ্যাসীয় ফরম্যাট না, ওটা নাইট্রেট নাইট্রাইট ফরম্যাটে আসে, অ্যামোনিয়া ফরম্যাটে আসে। তো যাই হোক, ইউরিয়া সার যদি দাও, নাইট্রোজেন এখানে আসে, কিন্তু নাইট্রোজেন তো এখানে প্রবেশ করানো খুব টাফ। তাহলে এখানে কিছু ব্যাকটেরিয়া থাকে সবসময়, যারা এই মাটি থেকে নাইট্রোজেনটাকে উদ্ভিদের সাথে বেঁধে দেয়, সংবন্ধন করে দেয়। ওকে, সংবন্ধন করে দেয়। কিভাবে মনে রাখবা? অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার দ্বারা, যে এরা নাইট্রোজেন সংবন্ধন করে। অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার, এ পি সি, অ্যাজোটোব্যাক্টর, পিতে হচ্ছে বলো 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 মুহিব, বল 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 বল। মুহিব বলছে পিসিউডোমোনাস। ইটস নট পিউসিডোমোনাস, ইটস সিউডোমোনাস। ওকে, সিউডোমোনাস, নট পিসি। সো আমরা এইভাবে মনে রাখবো যে অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারের কাজ হলো নাইট্রোজেন এনে বাইন্দা দেওয়া। ওকে, এটা পরীক্ষায় আসবে, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারটা। এ পি সি, ডান। আচ্ছা, আমরা একটু এখানে চলে আসি। এই যে দেখো, ডালের ক্ষেত্রে